যারা জয়েন করছো তোমরা একটু অ্যাড্রেসটা দিয়ে দাও, আর আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। যারা জয়েন করছো অ্যাড্রেসটা দিয়ে দাও, আর আমার সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। সবাই মাস্ট অ্যাটেন্ডেন্স দিবা। সবাইকে অবশ্যই অ্যাটেন্ডেন্স দিতে হবে। আচ্ছা, আমাদের তড়িৎ প্রবাহের চুম্বকীয় এবং চুম্বকত্বের মেন জিনিসগুলো আমরা পড়াই ফেলছি। আমাদের আজকে হচ্ছে লাস্ট ক্লাস। এখানে হচ্ছে তোমাকে সিম্পল কিছু ডেফিনেশন টাইপসের জিনিস পড়তে হবে। তবে এখান থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে, বাট এটা খুব একটা আহামরি প্রশ্ন এখান থেকে হয় না। মেন টপিকসগুলো আগেই ছিল, ওইখানে ম্যাথমেটিক্যাল টার্ম ছিল, এখানে সবগুলো হচ্ছে থিওরিটিক্যাল টার্ম। সৃজনশীলে তোমার ক খ, তারপর হচ্ছে আমাদের এমসিকিউতে কাজে লাগে। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে এমসিকিউতে আসতে পারে, মেডিকেল ভর্তি পরীক্ষা এমসিকিউতে আসতে পারে এখানকে থেকে। তো এখানে দেখা যায় অনেকে বেসিক ক্লিয়ার না, যার কারণে তাদের কাছে এই জিনিসগুলো অনেক বেশি কষ্টকর মনে হয়। অনেকে এই জিনিসগুলো পড়ায় না, কারণ যারা পড়ায় তাদের নিজেদেরই বেসিক ক্লিয়ার না। কারণ ভূগোল সম্পর্কে তোমাদের একটু আইডিয়া থাকতে হয়, ভূগোল সম্পর্কে যাদের আইডিয়া নাই তাদের ক্ষেত্রে এগুলো একটু ঝামেলা হয়ে যায়। তো আমরা যে কাজটা করবো, আমরা আমাদের মতো করে জিনিসটা পুরোটা এক্সপ্লেইন করব। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তাহলে প্রথমত আসো আমরা এখানে একটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে একটা প্রথম কথা বলি, আমাদের পৃথিবীকে আমরা বলতে পারি পৃথিবী একটা আমাদের বিরাট চুম্বকের নিয়ে আচরণ করে। অর্থাৎ তুমি পৃথিবীকে বলতে পারবে সে একটা কিসের নিয়ে আচরণ করে, চুম্বকের নিয়ে আচরণ করে। কিন্তু কথা হচ্ছে পৃথিবী যে আমরা একটা চুম্বকের নিয়ে আচরণ করে, এই জিনিসটা ব্যাখ্যা করতে গেলে আমাদের প্রথমত আমরা বলি কোনো একটা চুম্বক, এই চুম্বকের একটা কুড়ি তাপমাত্রা নামে একটা কথা আছে। কুড়ি তাপমাত্রা মানে কি? কোনো একটা চুম্বককে যখন তুমি উত্তপ্ত করবা আস্তে আস্তে চুম্বকত্ব বিনষ্ট হবে। এখন কোনো একটা চুম্বককে তুমি উত্তপ্ত করতে করতে এত বেশি উত্তপ্ত করলা তার চুম্বকত্ব যে তাপমাত্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় তাকে আমরা বলি কুড়ি তাপমাত্রা। যেমন লোহার ক্ষেত্রে এই কুড়ি তাপমাত্রা হয় 760 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে লোহার কুড়ি তাপমাত্রা। বা তোমরা এটা সাথে 273 যোগ করলে মেবি 1043 হয়, এত কেলভিন বলতে পারো। তো এটা হচ্ছে কুড়ি তাপমাত্রা। এখন পৃথিবীর আমরা ভৌগোলিক অবস্থান অনুযায়ী আমরা তার পৃথিবীর ভিতরে কী আছে আমরা জানি যে পৃথিবীর ভিতরে বিভিন্ন অগ্নিকুণ্ডলী আছে, আরও অনেক কিছু আছে। তো এসব চিন্তা করলে দেখা যায় আসলে ওই তাপমাত্রায় পৃথিবীতে কোনো চুম্বকত্ব থাকার কথা না। কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে পৃথিবী একটা চুম্বকের নিয়ে আচরণ করে। এখন এই যে পৃথিবী একটা চুম্বকের নিয়ে আচরণ করে, পৃথিবী নিজেই একটা বিরাট চুম্বক। এর মানে তুমি যদি বলো ভাই এটা হচ্ছে আমার পৃথিবী, এটা হচ্ছে আমাদের একটা পৃথিবী, এই পৃথিবী সেই নিজে একটি কিসের নিয়ে আচরণ করে, একটা দণ্ডচুম্বকের নিয়ে আচরণ করে। এর মানে পৃথিবীকে তুমি যদি একটা এখানে চুম্বকের মতো করে বলো, চুম্বকের নিয়ে এসে আচরণ করে, তার বলরেখাগুলো এভাবে বের হয় ঢুকে, এটা হচ্ছে আমাদের পৃথিবীর এরকমভাবে আচরণ করে। তো আমার কথা হচ্ছে এখন এখানে কয়েকটা ভৌগোলিক জিনিসপত্র জেনে রাখতে হয়, যেখানে অনেকে একটু কনফিউজড হয়ে যায়। তো আমরা বলি একটু ভালো করে খেয়াল করি। প্রথম কথা আসো, প্রথম একবারে ধাপে ধাপে খেয়াল করবা জিনিসগুলা। এক নাম্বার কথা, আমাদের এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পৃথিবী গোলাকার। এই যে এই লাইনটা দেখতেছো ভালো করে খেয়াল করো, পৃথিবীর কেন্দ্র, এই লাইনটাকে কেন্দ্র করে পৃথিবী কিন্তু রোটেট করে। এবং এই লাইনের এই প্রান্তকে আমরা বলি উত্তর মেরু, এই প্রান্তকে আমরা বলি দক্ষিণ মেরু। কথাগুলো ক্লিয়ারলি শুনবা। তাহলে এটাকে আমরা বলি উত্তর মেরু। কোন মেরু বলতেছি? উত্তর মেরু। আর এটাকে আমরা বলি দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু। এটা কেমন উত্তর মেরু? এটা হচ্ছে ভৌগোলিক উত্তর মেরু। তাহলে এই যে এই প্রান্তটা এটা কেমন উত্তর মেরু? এটা হচ্ছে ভৌগোলিক উত্তর মেরু। এর মানে ভৌগোলিক অবস্থান অনুযায়ী, ভৌগোলিক অবস্থান মানে তো বুঝো, ভৌগোলিক অবস্থান অনুযায়ী এটা হচ্ছে উত্তর মেরু। আর এটাকে আমরা বলি ভৌগোলিক দক্ষিণ মেরু। তাহলে প্রথমত বুঝলাম ভৌগোলিক উত্তর মেরু কি, ভৌগোলিক দক্ষিণ মেরু কি। তাহলে এই যে অক্ষকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, এই অক্ষের এই পাশে থেকে উত্তর মেরু, এই পাশে থেকে দক্ষিণ মেরু। তাহলে আমরা এটাকে বলতেছি ভৌগোলিক উত্তর। এটাকে কি বলতেছি? ভৌগোলিক উত্তর। এর মানে এই দিকটাকে আমরা ভৌগোলিক অবস্থান অনুযায়ী বলি এটা হচ্ছে আমার উত্তর দিক, এটা হচ্ছে আমার দক্ষিণ দিক। আবারও বলতেছি
এই দিকটা হচ্ছে ভৌগোলিক অবস্থান অনুযায়ী উত্তর দিক, আর এই দিকটা হচ্ছে ভৌগোলিক অবস্থান অনুযায়ী দক্ষিণ দিক। তাহলে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। আচ্ছা, তাহলে কেমন উত্তর? এটা হচ্ছে ভৌগোলিক উত্তর, এটা হচ্ছে ভৌগোলিক দক্ষিণ। আর ভৌগোলিক উত্তরের ঠিক লম্বালম্বিভাবে আমাদের মাঝখান দিয়ে যে রেখাটা যায়, আসলে যদি তুমি গোলাকারে আঁকো, এটা হচ্ছে একটা গোলাকার রেখা, এটাকে আমরা বলি বিষুব রেখা। তো জাস্ট নামটা জেনে রাখতে হবে, বিষুব রেখা তোমরা জানো। আর আমরা এখানে চাইলে ভূগোলের অনেক কিছু পড়াইতে পারি, বাট পড়ানোর কোনো প্রয়োজন নাই, আমাদের যেগুলো লাগবে না ওগুলো আমরা পড়াবো না। তাহলে এটাগুলো হচ্ছে আমাদের বিষুব রেখা। দেন এবার একটা জিনিস ভালো করে খেয়াল করি, তুমি যে বলতেছো পৃথিবী একটা চুম্বকের নিয়ে আচরণ করে, নর্মালি চুম্বক কোন বরাবর থাকে? উত্তর দক্ষিণ বরাবর থাকে। কিন্তু পৃথিবী যে নিজে একটা চুম্বক, আমি কোন একটা চুম্বক বলতেছি, আমি রাখলে সে উত্তর দক্ষিণ বরাবর থাকে। কেন থাকে? কারণ পৃথিবী নিজে একটা চুম্বক হওয়ার কারণে চুম্বকের মেরুগুলো আমার বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি, এখানে অনেকের কনফিউশন আছে। আমাদের পৃথিবী যে চুম্বকে নিয়ে আচরণ করে সেই চুম্বকটা হচ্ছে এটা, মানে আমি ধরে নিতে পারি এটা হচ্ছে একটা দণ্ড চুম্বক। খেয়াল করে দেখো, এটা কিন্তু পৃথিবীর যে আমাদের অক্ষ, পৃথিবীর যে অক্ষটা ওই অক্ষ বরাবর নাই আমাদের, এটা কিন্তু পৃথিবীর অক্ষ বরাবর নাই। এটাকে আমরা বলতেছি ভৌগোলিক অক্ষ। কোন অক্ষ? ভৌগোলিক অক্ষ। এটা হচ্ছে ভৌগোলিক অক্ষ, যার এক পাশে ভৌগোলিক উত্তর মেরু, যার এক পাশে ভৌগোলিক দক্ষিণ মেরু। আর এটা হচ্ছে চুম্বক অক্ষ। এর মানে পৃথিবীকে একটা চুম্বক বিবেচনা করলে ওই চুম্বকের অক্ষটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি? আমাদের চুম্বক অক্ষ। এখন এই যে আমরা বলতেছি পৃথিবী চুম্বক, বা আমরা এটাকে বলতে পারি পৃথিবী চুম্বক বা ভূ চুম্বক। ভূ মানে কি? পৃথিবী। তাহলে আমাদের ভূ চুম্বক অক্ষ আমরা বলতে পারি। তবে কথা হচ্ছে এই চুম্বক আর এই যে ভূচুম্বক অক্ষ এবং ভৌগোলিক অক্ষ, তারা কিন্তু একই ওরিয়েন্টেশনে নাই। এর মানে তাদের মধ্যে একটা কোণ আছে বা তাদের মধ্যে ব্যবধান আছে। এই ব্যবধানটা মোটামুটি প্রায় 18 ডিগ্রি এর মতো, এমসিকিউর জন্য মাথায় রাখতে হবে। তাহলে এই ব্যবধানটা মোটামুটি কত ডিগ্রি এর মতো? 18 ডিগ্রি এর মতো। যে আমাদের ভৌগোলিক অক্ষ এবং ভূচুম্বক অক্ষ দুইটা একই ওরিয়েন্টেশনে নাই, তাদের মধ্যে একটা কৌণিক ব্যবধান আছে। এই কৌণিক ব্যবধান বা মধ্যবর্তী কোণটা মোটামুটি প্রায় 18 ডিগ্রি, প্রায় বলছি কিন্তু একটু এদিক সেদিক হতে পারে, 18 ডিগ্রি প্রায়। এবার আসি, এখন ভালো করে খেয়াল করো, এই দিকটা উত্তর মেরু। কেমন উত্তর? ভৌগোলিক উত্তর। এই দিকটা দক্ষিণ মেরু। কেমন দক্ষিণ? ভৌগোলিক দক্ষিণ। এবার যদি তুমি চুম্বক নাও, পৃথিবী যে চুম্বকের নিয়ে আচরণ করে, এটাকে যদি তুমি একটা চুম্বক বিবেচনা করো, ওই চুম্বকের এই দিকটা হচ্ছে আসলে দক্ষিণ দিক, এই দিকটা হচ্ছে উত্তর দিক। খেয়াল করো, উল্টা কিন্তু। এটা হচ্ছে সেই চুম্বক, যে চুম্বকটাকে আমি পৃথিবীর সাথে তুলনা করতেছি। পৃথিবী যদি একটা চুম্বক হয়, এরকম একটা চুম্বকের নিয়ে আচরণ করে, তাহলে এটা হচ্ছে তার দক্ষিণ দিক, এটা হচ্ছে তার উত্তর দিক। এই দিকটাকে আমরা বলতেছি, দেখো এটাকে আমরা বলতেছি হচ্ছে এই যে পৃথিবী বা ভূচুম্বকের দক্ষিণ মেরু। পৃথিবী বা ভূচুম্বকের দক্ষিণ মেরু। আর এটাকে আমরা বলতেছি পৃথিবী বা ভূচুম্বকের উত্তর মেরু। কনসেপ্টগুলো ক্লিয়ার করো। তাহলে আমরা বলতে পারি ভৌগোলিক উত্তর মেরু যে পাশে আছে, ওই পাশে পৃথিবী চুম্বক বা ভূচুম্বকের দক্ষিণ মেরু আছে। ভৌগোলিক উত্তর মেরু যে পাশে, ওই পাশে পৃথিবী চুম্বকের দক্ষিণ মেরু আছে। আর ভৌগোলিক দক্ষিণ যে পাশে, ওই পাশে পৃথিবী চুম্বকের উত্তর মেরু আছে। তাহলে উত্তরের দিকে দক্ষিণ আছে, দক্ষিণের দিকে উত্তর আছে। এবার আসো, এটা গেল আমাদের নর্মাল হিসাব। এখন তুমি এই জায়গায় কোনো একটা চুম্বক নিলা। কেমন চুম্বক? চুম্বক শলাকা। ওই চুম্বক শলাকা প্রথম দিকে পড়াইছিলাম। চুম্বক শলাকা সবসময় কিভাবে থাকে? সে আমাদের উত্তর দক্ষিণ বরাবর থাকে। কেন? প্রথমত আমি তোমাদের একটা কথা বলি। আমার কথা হচ্ছে, যদি আমি পৃথিবীটাকে একটা চুম্বকের মতো চিন্তা করি, এখানে যদি একটা চুম্বক শলাকা ধরে নিই, এই চুম্বক শলাকা তার দুইটা দিক আছে, একটা হচ্ছে দক্ষিণ দিক আর একটা হচ্ছে উত্তর দিক। এখন যেহেতু এটা পৃথিবী দেখো, এই চুম্বক শলাকাটা সে একটা নির্দিষ্ট ডিরেকশনে থাকবে। কেন? কারণ পৃথিবী নিজে একটা চুম্বক। তাহলে পৃথিবীর এই পাশে যেহেতু দক্ষিণ মেরু, সে কাকে টানবে? উত্তরকে টানবে। ওই কারণে তুমি যদি সাধারণ কোনো একটা চুম্বক, এটা হচ্ছে সাধারণ চুম্বক, এটা হচ্ছে সাধারণ চুম্বক, এটা হচ্ছে ভূচুম্বক, মানে পৃথিবীর নিজের যে চুম্বকের নিয়ে আচরণ করে। আর এটা হচ্ছে আমরা নর্মালি পৃথিবীতে যে চুম্বকটাকে আমি এবার আটকে রাখছি। তো মনে করো এটা হচ্ছে আমার পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ। এটা দক্ষিণ হলে চুম্বকের উত্তরটা তার দিক করে থাকবে না? এই যে দেখো, তাহলে এটা যেহেতু দক্ষিণ, চুম্বকের উত্তর মেরুটা তার দিকে করে আছে, আর দক্ষিণ মেরু ঠিক উল্টা দিকে আছে। তাহলে এটাকে আমরা বলতেছি কি? সাধারণ চুম্বকের উত্তর মেরু।
এই দেখো তো সাধারণ চুম্বকের উত্তর মেরু আসলে কোন দিকে আছে? উত্তর দিকে আছে না? হ্যাঁ, তাহলে সাধারণ চুম্বকের উত্তর মেরু, আমরা যে বলি চুম্বকের উত্তর মেরু উত্তর দিকে থাকে, তো তোমার মনে প্রশ্ন আসে না উত্তর তো বিকর্ষণ করার কথা। আসলে আমাদের সাধারণ চুম্বকের যে উত্তর মেরু, আমাদের নর্থ পোলটা উত্তর মেরুটা উত্তর দিকে থাকে, এই যে ভৌগোলিক উত্তর দিকে থাকে, এক্স্যাক্টলি থাকে না, একটু হালকা বাঁকা থাকে। তো এটা উত্তর দিকে কেন থাকে? কারণ যেই দিকে উত্তর দিক আছে ওই দিকে চুম্বকের কিন্তু দক্ষিণ দিক, ওই কারণে আমরা বলি ওই দক্ষিণের আকর্ষণে এই চুম্বকের উত্তরটা তার দিকে থাকে। একইভাবে এই পাশ চিন্তা করলে কি হয়, এই পাশ চিন্তা করলে এখানে যেহেতু উত্তর মেরু, একটা চুম্বক শলাকাকে যদি এখানে আমরা দেখাই, তাহলে চুম্বক শলাকা কী করবে, তার দক্ষিণ মেরুটা এই পাশে থাকবে, উত্তর মেরুটা এই পাশে থাকবে। এর মানে আমরা বলতে পারি আমাদের এখানে উত্তর মেরু ভূমির দিকে, দক্ষিণ মেরু অপোজিট দিকে, আর এখানে দক্ষিণ মেরু ভূমির দিকে, উত্তর মেরু অপোজিট দিকে। আর তুমি যতই একটা চুম্বককে পৃথিবীতে এদিক থেকে এদিকে আনবা, এই চুম্বকটা তত বাঁকাইতে থাকবে। মানে এর উত্তর মেরুটা কি ভূমির দিকে ছিল না, আস্তে আস্তে এটা ঘুরতে থাকবে, ঘুরতে 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 একসময় একবারে পুরোপুরি ঘুরে যাবে। কারণ আমাদের যতই এদিকে আসে আমাদের এই দক্ষিণের প্রভাব কমে, যতই এদিকে আসে উত্তরের প্রভাব বাড়ে। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস বুঝলাম। তাহলে এখানে খেয়াল করো, এই দিকটা কি, এটা হচ্ছে সাধারণ কোণ, এটা চুম্বক, সেই চুম্বকের দক্ষিণ। কেন দক্ষিণ? কারণ এদিকে হচ্ছে পৃথিবীর চুম্বকের উত্তর মেরু আছে, তার আকর্ষণে এদিকে দক্ষিণটা থাকে, তাহলে সাধারণ চুম্বকের দক্ষিণ মেরু। এবার আসি, এটাকে আমরা বলতেছি বিষুব রেখা। ঠিক সেমভাবে এই চুম্বক অক্ষ যেরকম বলতেছি আমরা, আমাদের এই যে এটাকে বলতেছিলাম কি, এটাকে আমরা বলতেছি পৃথিবী, আমাদের ভৌগোলিক অক্ষ। এই ভৌগোলিক অক্ষের এইদিকে বৃত্তাকারে আমার বিষুব রেখা আছে। একইভাবে চুম্বক অক্ষের এইদিকে আমাদের বৃত্তাকারভাবে, এরকম বৃত্তাকারভাবে আমাদের একটা অক্ষ আছে, তাকে আমরা বলি চুম্বক বিষুব রেখা, চুম্বক বিষুব রেখা। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা তো আমার পৃথিবীর চুম্বক অক্ষ আমরা বলতে পারি, এটা হচ্ছে আমাদের পৃথিবীর চুম্বক অক্ষ বা ভূচুম্বক অক্ষ। তাহলে আশা করি তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। তোমাদের বইতে জিনিসগুলো তো ক্লিয়ারলি নাই, আর এই চিত্রটাও তোমাদের বইতে নাই। এই চিত্রটা আছে তোমার এই যে কি বলে, এই চিত্রটা হচ্ছে লেকচার পাবলিকেশনের যে বইটা, সেই বইতে আছে। তো আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তোমাদের জন্য খুব সুন্দরভাবে বুঝাইছি। তাহলে আমি আবারও বলতেছি, দেখো জিনিসগুলো খেয়াল করো, এখানে ইনফরমেশনগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ভৌগোলিক অক্ষ, এটা হচ্ছে চুম্বক অক্ষ। এই ভৌগোলিক অক্ষের এই পাশে থাকে আমাদের উত্তর, এই পাশে থাকে দক্ষিণ। যেদিকে ভৌগোলিক উত্তর ওই পাশে হচ্ছে চুম্বকের দক্ষিণ, যেদিকে ভৌগোলিক দক্ষিণ ওই পাশে থাকে আমাদের চুম্বকের উত্তর। এরপর আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের এই চুম্বকের, এটা হচ্ছে আমাদের দক্ষিণ, এটা হচ্ছে উত্তর। এই দক্ষিণের আকর্ষণে কোন একটা ভূচুম্বকের উত্তর মেরু তার দিকে থাকে, আর উত্তর মেরু কোন দিকে থাকে, আলটিমেটলি এই দক্ষিণের দিকে। আর এই দক্ষিণ কোন দিকে আছে, ভৌগোলিক উত্তরের দিকে আছে। এক কথায় কোনো একটা চুম্বক শলাকা যদি তুমি নাও, তার উত্তর মেরু যেদিকে সেদিকটা হচ্ছে আসলে ভৌগোলিক উত্তর দিক। দেখো এই চুম্বকের উত্তর মেরু এই দিকে কেন, এই দক্ষিণ মেরুর আকর্ষণে। আলটিমেটলি এই দিকটার ভৌগোলিক নাম কি, এই দিকটার ভৌগোলিক নাম হচ্ছে উত্তর দিক। ওই কারণে আমরা বলি চুম্বকের উত্তর মেরু উত্তর দিকে থাকে, দক্ষিণ মেরু দক্ষিণ দিকে থাকে। অনেকে এটাতে কনফিউজ হয়ে যায়। আর এই দুইটার মধ্যে একটা ছোট্ট একটা ব্যবধান থাকে, প্রায় 18 ডিগ্রির মতো। এই জিনিসগুলো আমাকে একটু জেনে রাখতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা বলো, যে আমাকে এই জিনিসগুলো অনেকেই আমাদের বুঝে না। হ্যাঁ, আর আরও কয়েকটা লাইন তোমাদের একটু লিখে রাখতে হবে। আমি তোমাদের জন্য এটা নোট করে রাখছিলাম, তবে আমার লেখাগুলো তোমরা আসলে বুঝবা না। তো এখানে আমি আরও কয়েকটা লাইন তোমরা বই রিডিং পড়লে পাবা। সেটা হচ্ছে যেমন ভূচুম্বকের দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরু থেকে, এই যে ভূচুম্বকের যে দক্ষিণ মেরু কোনটা, এই যে ভূচুম্বক তার যে দক্ষিণ মেরু সেটা ভৌগোলিক উত্তর মেরু থেকে প্রায় 2500 কিলোমিটার পশ্চিমে। কারণ এটা উত্তর এটা দক্ষিণ হলে এই দিকটা হচ্ছে পশ্চিম, এই দিকটা হচ্ছে পূর্ব। তাহলে এইটা হচ্ছে এটা থেকে প্রায় 2500 কিলোমিটার পশ্চিমে, আর এটা হচ্ছে এটা থেকে প্রায় 2200 কিলোমিটার পূর্বে। তো এই ধরনের ডেটাগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এগুলো এক এক বইতে এক এক রকম আছে। তো তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া ডেটা রাখতে হবে। মানে তুমি যে কোনো একটা বই ফলো করে একটা ডেটা রাখো। তো যেগুলো হচ্ছে আমাদের একটু এক এক বইতে এক এক রকম, ওই ডেটাগুলো আসলে নর্মালি পরীক্ষা আসে না, আসলেও যে কোনো একটার সাথে মিল থাকে। ওকে, কাছাকাছিই থাকে ডেটাগুলো। আর একটু খেয়াল করে দেখো, এবার দেখো আমার কোন একটা সাধারণ চুম্বক আমি নিলাম, চুম্বক শলাকা। এই চুম্বক শলাকার উত্তর মেরু কিন্তু সবসময় ভৌগোলিক উত্তর দিকেই থাকে।
ওই কারণে সাধারণ চুম্বকের বা আমাদের চুম্বক শলাকার আমাদের উত্তর মেরুকে আমরা বলি উত্তর সন্ধানী, কারণ সে উত্তরটাকে সন্ধান করে, আর দক্ষিণ মেরুটাকে আমরা বলি দক্ষিণ সন্ধানী। তাহলে আমাদের সাধারণ চুম্বকের উত্তর মেরুটাকে আমরা বলি উত্তর সন্ধানী মেরু, আর দক্ষিণ মেরুটাকে আমরা বলি দক্ষিণ সন্ধানী মেরু। এই কথাগুলো আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা গেলে হচ্ছে আমাদের পৃথিবী নিয়ে, আমাদের বিভিন্ন পৃথিবীর চুম্বক নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা। দেন আমরা আরেকটু সামনের দিকে প্রসিড করি। সামনের দিকে প্রসিড করলে পাবো এখানে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ডেফিনেশন আমাকে মাথায় রাখতে হয়। কয়েকটা ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটা হচ্ছে পুরোটাই ডেফিনেশন টাইপসের। তো আমরা ডেফিনেশনগুলো বলি। প্রথমত হচ্ছে আমাদের ভূচুম্বক মেরু, এরপর হচ্ছে চুম্বক অক্ষ কি আমাকে জানতে হবে, এরপর চুম্বক মধ্যতল কি জানতে হবে, এরপর ভৌগোলিক অক্ষ কি জানতে হবে, এরপর ভৌগোলিক মধ্যতল কি আমাকে সেটা জানতে হবে, ভৌগোলিক মধ্যতল। তো কোনটা ডেফিনেশন কি সেটা আমাকে খুব ভালো করে জানতে হবে। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা পৃথিবী, এটা হচ্ছে আমার ভৌগোলিক অক্ষটা, তাই না? এটা হচ্ছে আমাদের পৃথিবীর অক্ষ, ভৌগোলিক অক্ষ। আর এটা হচ্ছে আমার কোনো একটা চুম্বক যদি নিই, সেই চুম্বকের অক্ষ, মানে পৃথিবীর যে চুম্বকের অংশ। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি যদি একটা কাজ করো, এই ভৌগোলিক, এই যে আমাদের পৃথিবীর যে, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের ভৌগোলিক অক্ষ। এটাকে আমরা কি বলতেছি? ভৌগোলিক অক্ষ। এই ভৌগোলিক অক্ষ বরাবর এরকম লম্বভাবে যদি তুমি কোনো একটা তল নাও, মানে জিনিসটা বুঝো, এই জিনিসটা হচ্ছে এরকম, এই যে ভৌগোলিক অক্ষ এই বরাবর এরকম একটা তল নিলা, এই যে লম্ব বরাবর এরকম একটা তল নিলা, এই তলটাকে আমরা বলি ভৌগোলিক মধ্যতল। তাহলে আমরা কি বললাম? এই অক্ষ বরাবর যদি এরকম একটা তল নিই, বোঝা যাচ্ছে কিনা? এই বরাবর যদি এরকম একটা তল নিই, এই তলটাকে আমরা বলি ভৌগোলিক মধ্যতল। আর এই যে চুম্বকের যে অক্ষটা আছে, এটাকে আমরা বলি চুম্বক অক্ষ। এই চুম্বক অক্ষ যদি আমরা বলি, এই চুম্বকের লম্বভাবে যদি আমরা আরেকটা এভাবে তল নিই, সেটাকে আমরা বলি চুম্বক মধ্যতল। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ভূচুম্বক অক্ষ, এই ভৌগোলিক অক্ষ। ভৌগোলিক অক্ষের লম্বভাবে যদি কোনো একটা তল নিই, এরকম একটা তল, এই যে একটা তল নিলাম, এই তলটাকে আমরা বলি ভৌগোলিক মধ্যতল। আর এটা হচ্ছে চুম্বক অক্ষ। এই চুম্বক অক্ষের লম্বভাবে যদি কোনো একটা তল নিই, সেই তলটাকে আমরা বলি চুম্বক মধ্যতল। এবং আমরা বলতে পারি, আমাদের এখানে যদি এরকম বলি, এটা হচ্ছে আমাদের ভৌগোলিক মধ্যতল, এটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, এটা হচ্ছে চুম্বক মধ্যতল। এই দুইটা কিন্তু একটা অ্যাঙ্গেলে আছে, সেই অ্যাঙ্গেলটা একটু আগে দেখেছিলাম 18 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি চুম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতল, এই দুইটার মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল থাকে, যেটাকে আমরা একটু পরে বলবো, এটাকে আমরা বিচ্যুতি বলি, তা আপাতত আমরা বলতেছি না। তাহলে আমাদের এই ডেফিনেশনগুলো মাথায় রাখতে হবে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে, কোনো একটা দণ্ডচুম্বক যদি তুমি নাও, হ্যাঁ, আমরা যদি ফর এক্সাম্পল আমি যদি মনে করো কোনো একটা দণ্ডচুম্বক নিলাম, হ্যাঁ, দণ্ডচুম্বক নিয়ে আমি কি করলাম, এটাকে লোহার মধ্যে, মনে করো লোহার গুঁড়ার মধ্যে আমি এটাকে নাড়া দিলাম, নাড়া দিয়ে তুলে নিলে দেখা যাবে এই পাশে অনেকগুলো লোহার গুঁড়া তাকে কি করে রাখছে, ঘিরে রাখছে, এই পাশে অনেকগুলো লোহার গুঁড়া তাকে ঘিরে রাখছে, আনুপাতিক হারে এই পাশে লোহার গুঁড়া কম। তাহলে আমরা কি বলতেছি, কোনো একটা চুম্বক, দণ্ডচুম্বক, এই দণ্ডচুম্বককে লোহার মধ্যে আমি ডুবিয়ে দিলাম, লোহার গুঁড়ার মধ্যে। তাহলে লোহার গুঁড়া বেশি লেগে আছে কোন পজিশনে, এই পজিশনে আর এই পজিশনে, একটা পয়েন্টকে ঘিরে। এই পয়েন্টগুলোকে আমরা বলি মেরু, এটাকে আমরা বলি কি, চুম্বক মেরু। এগুলোই কি বলি, চুম্বক মেরু। এবং এই মেরুর যে শক্তি, তাকে আমরা বলি মেরু শক্তি। মেরু শক্তিকে আমরা আমাদের ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি, আমরা একটু পরে দেখব। তো আপাতত আমরা বলে রাখি, এগুলোকে আমরা বলি কি, চুম্বক মেরু। তাহলে একইভাবে আমার এই পৃথিবীর চুম্বক যদি চিন্তা করি, পৃথিবীর চুম্বকের এদিকে দক্ষিণ মেরু আছে, এদিকে আমার উত্তর মেরু আছে, এগুলোকে আমরা বলি চুম্বক মেরু। এগুলো আমাকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। এবার আমাদের ডেফিনেশন টু ডেফিনেশন আমরা একটা ডেফিনেশন বলে যাই। এরপর আসো, আমাদেরকে আরও কয়েকটা ডেফিনেশন পড়তে হবে। এই ডেফিনেশনগুলো তোমরা একটু নোট ডাউন করে নিবা, আপাতত না, পরে ভিডিওটা দেখে আবার নোট ডাউন করে নিবা। আর এই ভিডিওটা হচ্ছে তোমার কালকে পর্যন্ত থাকবে, তোমরা নোট ডাউন করতে পারবা, কালকে রাতের পরে ভিডিও ডিলিট হয়ে যাবে। আর আগের সব ভিডিও খুব শীঘ্রই ডিলিট হয়ে যাবে, যারা করো নাই তারা শীঘ্রই করে নাও। এবার আসি, আমরা
কয়েকটা ডেফিনেশন আমরা এখানে আমরা একটা একটা করে পড়বো। তো আমার এখানে অনেকগুলো ডেফিনেশন লেখা আছে, আমি একটা ডেফিনেশন তোমাদেরকে পড়ে শোনাবো, কারণ এতগুলো লেখা অনেক সময় সাপেক্ষ। তো আমি ডেফিনেশনগুলো মুখে মুখে শোনাবো। তো প্রথমত আসি আমরা কার ডেফিনেশন বলতেছি। প্রথমে আমরা যে ডেফিনেশনটা পড়বো সেটা হচ্ছে চুম্বক কাকে বলে। চুম্বক কাকে বলে আমি এখান থেকে ডাইরেক্ট পড়ি, তাহলে তোমাদের সুবিধা হবে নোট ডাউন করতে। যেসব পদার্থের দিকদর্শী আকর্ষণী ও বিকর্ষণী ধর্ম আছে, তাহলে যে সকল পদার্থের দিকদর্শী ধর্ম আছে, আকর্ষণ করার ধর্ম আছে, দিকদর্শী মানে কি দিক নির্ণয় করার ক্ষমতা আছে, আকর্ষণী করার ক্ষমতা আছে, বিকর্ষণ করার ক্ষমতা আছে, এমন ধর্ম আছে, তাহলে যেসব পদার্থের দিকদর্শী আকর্ষণী ও বিকর্ষণী ধর্ম আছে এবং যাদের সাহায্যে পদার্থের চুম্বক ধর্ম প্রদান করা যায় তাদেরকে চুম্বক বলে। এর মানে কোন একটা পদার্থ যেমন লোহা, এই লোহাকে যদি একটা চুম্বকের কাছে নাও তাহলে লোহাটাকে আকর্ষিত হবে না। এই যে লোহাটাকে তুমি প্রভাবিত করছো কার মাধ্যমে? চুম্বকের মাধ্যমে। এটা হচ্ছে আমার চুম্বক। তাহলে চুম্বক মানে কি? যে অন্যকে প্রভাবিত করতে পারে, চুম্বকায়িত করতে পারে। তাহলে আমরা বললাম তাহলে যেসব পদার্থের দিকদর্শী আকর্ষণী ও বিকর্ষণী ধর্ম আছে এবং যাদের সাহায্যে পদার্থে চুম্বক ধর্ম প্রদান করা যায় তাদেরকে আমরা বলি চুম্বক বলি। এবার সেকেন্ড ডেফিনেশন চুম্বকত্ব। তো তোমরা পরে ডেফিনেশনগুলো লিখে নিবা, আপাতত প্রয়োজন আমি ছবি তুলে দিয়ে দিব, জাস্ট এখন মাথায় জিনিসগুলো ঢুকানোর ট্রাই করো। কোনো চুম্বকের দিকদর্শী ও আকর্ষণী ধর্মকে তার চুম্বকত্ব বলে। মানে এক কথায় তার যে ধর্মটা, এই ধর্ম প্রদর্শন করা মানে হচ্ছে চুম্বকত্ব মানে হচ্ছে সে এই যে আকর্ষণী ক্ষমতা, বিকর্ষণী ক্ষমতা, দিকদর্শী ক্ষমতা, দিস ইজ কল্ড চুম্বকত্ব। এবার হচ্ছে আমরা পড়ব চুম্বক পদার্থ। নাম শুনে বোঝা যাচ্ছে চুম্বক পদার্থ মানে কি? যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। তাহলে বলা হলো যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় বা বিকৃষ্ট হয়, কারণ আকর্ষিত হতে পারে, বিকর্ষিত হতে পারে, এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায়। যেমন একটা লোহার প্যারেককে যদি তুমি চুম্বকের পাশে অনেক দিন পর্যন্ত রেখে দাও, এরপরে লোহার প্যারেকটাকে যখন তুমি অন্য একটা লোহার সাথে রাখবা তখন দেখা যাবে যে এটা আকর্ষণ করতেছে। কেন? কারণ হচ্ছে এটা চুম্বকের ক্ষেত্রের মধ্যে থাকতে থাকতে তার মধ্যেও সে যদি একটা চুম্বক পদার্থ, তার মধ্যে একটা চুম্বকের ধর্ম চলে আসছে, এদেরকে আমরা বলি চুম্বক পদার্থ। তাহলে আমরা বলতে পারি যে সকল পদার্থের উপর চুম্বকের প্রভাব আছে, চুম্বক যাদেরকে প্রভাবিত করতে পারে এবং যাদেরকে চাইলেই চুম্বকে পরিণত করা যায়, তুমি চুম্বকের ধর্ম তাকে মধ্যে দিতে পারবে, তাদেরকে আমরা বলি চুম্বক পদার্থ। আর একইভাবে অচুম্বক পদার্থ মানে কি? ঠিক উল্টা, অচুম্বক পদার্থ। এর মানে অচুম্বক পদার্থ, এদেরকে চাইলে তুমি চুম্বকে পরিণত করতে পারবে না, চুম্বকের সাথে আকর্ষণ বিকর্ষণ কিচ্ছুই নেই। যেমন গাছ, তুমি গাছকে কখনো কিচ্ছু করতে পারবে না, হ্যাঁ, দেওয়াল কিচ্ছু করতে পারবে না, বাট লোহা তাকে তুমি চুম্বকে পরিণত করতে পারবে, চুম্বক দিয়ে তাকে নাড়াচাড়া করতে পারবা। এবার আসি আমাদের অচুম্বক পদার্থ গেল, এবার আসি আমাদের চুম্বক মেরু। এবার আসলো কি? চুম্বক মেরু। তো আমরা একটু আগে দেখাইলাম চুম্বক মেরুর জন্য আমরা আবার একটা ফিগার আঁকি। মনে করে এটা দণ্ড চুম্বক, এই দণ্ড চুম্বকের এই পাশে এবং এই পাশে দুই মেরুতে, একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। এই দুই মেরুতে তার আকর্ষণী এবং বিকর্ষণী ক্ষমতা অনেক বেশি থাকে। মানে এই দক্ষিণ মেরু সে অন্য একটা দক্ষিণ মেরুকে বিকর্ষণ করবে বা অন্য একটা উত্তর মেরুকে আকর্ষণ করবে, এই উত্তর মেরু অন্য একটা উত্তর মেরুকে সে বিকর্ষণ করবে অথবা অন্য একটা দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতাটা এই প্রান্তগুলোতে বেশি, এদেরকে আমরা বলি চুম্বক মেরু। তাহলে আমি বলি কোনো একটি চুম্বকের দুই প্রান্তের কাছাকাছি যে সংকীর্ণ অঞ্চলে চুম্বকের আকর্ষণ বল সবচেয়ে বেশি তাকে চুম্বকের মেরু বলে। অর্থাৎ যে পয়েন্টগুলোতে আকর্ষণ বল সবচেয়ে বেশি তাদেরকে কি বলি? চুম্বক মেরু বলি। এবার আসি মেরু শক্তি। তা এক কথায় এই যে যার কারণে সে এদেরকে এত বেশি আকর্ষণ করতে হয় সেটা হচ্ছে মেরু শক্তি। তাহলে আমরা বলি যে শক্তি বা ধর্মের জন্য চুম্বক মেরু আকর্ষণী বা বিকর্ষণী ক্ষমতা প্রদান করে, এই মেরুগুলা তার যে ধর্মের কারণে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে তাকে আমরা বলি তার মেরু শক্তি। এর মানে মেরু শক্তি যত বেশি হবে তার আকর্ষণ এবং বিকর্ষণ ক্ষমতা তত বেশি হবে। এবার আসি চুম্বক অক্ষ। চুম্বক অক্ষ বলতে আমরা কি বুঝি একটু ভালো করে খেয়াল করি। চুম্বক অক্ষ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের কোন একটা চুম্বক, এই চুম্বকের একটা উত্তর মেরু আছে, একটা দক্ষিণ মেরু আছে, এই দুইটা মেরুর সংযোজক যে সরল রেখা, এই সরল রেখাটাকে আমরা বলি চুম্বক অক্ষ। আই রিপিট অ্যাগেইন, চুম্বকের যে দুইটা মেরু আছে,
মেরুর মধ্য দিয়ে গমন করে অক্ষকে আমরা বলি চুম্বক অক্ষ। দেখো তোমাদের কেউ এভাবে জিনিসগুলো পড়াবে না, আসলে তোমাদেরকে রিডিং পড়তে দিতে পারতাম, কিন্তু কথা হচ্ছে ওইভাবে দিলে তোমাদের বেশি দিন মনে থাকবে না বা এলোমেলো লাগবে, আবার অনেকে এগুলো টাচও করবে না। ওই জন্য আমি নিজে থেকে একটু পড়াচ্ছি যাতে তোমার কাছে একটু ইজি মনে হয়, অনেকে এগুলো পড়ায়ও না। এবার আসো চুম্বক অক্ষ। তাহলে চুম্বক অক্ষ বুঝতে পারতেছো যে আমাদের এই যে চুম্বকের দুই মেরুর মধ্য দিয়ে গমনকারী রেখা, তো কোনো রেখা তো আসলে গমন করে না, এটা আমরা কল্পনা করে নিই। এই কাল্পনিক যে রেখাটা তাকে আমরা বলি চুম্বক অক্ষ। আর এই অক্ষর সাথে তুমি বুঝতে পারতেছো এই অক্ষের লম্বভাবে যদি কোনো একটা তল চিন্তা করি, এই যে কোনো একটা তল যদি আমরা নিই, এই তলটাকে আমরা বলি কি, এই তলটাকে আমরা বলি চুম্বক মধ্যতল। তাহলে এটা যদি চুম্বক অক্ষ হয়, তার লম্বভাবে কোনো একটা তল নিলে সেই তলটাকে আমরা বলতে পারবো চুম্বক মধ্যতল। এবার আসি চুম্বক দৈর্ঘ্য। এবার আসি হচ্ছে আমাদের চুম্বক দৈর্ঘ্য। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমরা এখানে আঁকি। তাহলে চুম্বক দৈর্ঘ্য এখানে আমরা দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য আর একটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য। এই দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট, ওই জন্য আমি আলাদা করে বলতেছি জ্যামিতিক দৈর্ঘ্য। তো চুম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্য দেখো, প্রথম কথা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। দেখো কোন একটা চুম্বক, হ্যাঁ, এই যে কোন একটা দণ্ড চুম্বক নিলাম, এই দণ্ড চুম্বকের দুইটা মেরু আছে, এটা একটা মেরু, এটা একটা মেরু। এই দুইটা মেরুর মধ্যবর্তী যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে আমরা বলি চুম্বক দৈর্ঘ্য। তাহলে চুম্বক দৈর্ঘ্য মানে কি, চুম্বকের দুইটা মেরু কিন্তু একবারে প্রান্তে থাকে না, প্রান্ত থেকে একটু ভিতরে থাকে। এই দুইটা মেরুর মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা বলি হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। এবং এই চুম্বক দৈর্ঘ্যটাকে সাধারণত টোয়াইস এল দ্বারা প্রকাশ করা হয়। এবং এর একটা দিক আছে, দিকটা কোন দিকে ভালো করে মাথায় রাখো। এই চুম্বক দৈর্ঘ্যের দিকটা হচ্ছে, এটাকে যদি দক্ষিণ মেরু বলি, এটাকে যদি উত্তর মেরু বলি, দক্ষিণ থেকে উত্তর দিকে, এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো, দক্ষিণ থেকে উত্তর কিন্তু। তাহলে চুম্বক দৈর্ঘ্যের দিক কোন দিকে, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে হচ্ছে আমাদের চুম্বক দৈর্ঘ্যের দিক। এবার আসো জ্যামিতিক দৈর্ঘ্য কি, তুমি যদি বলি এই চুম্বকটা কতটুকু লম্বা, তুমি নিশ্চয় আমাকে এরকম বলবা, এখান থেকে মেজারমেন্ট করা শুরু করবা, এখান থেকে মেজারমেন্ট করা শেষ করবা। এই দৈর্ঘ্যটাকে আমরা বলি জ্যামিতিক দৈর্ঘ্য। এটাকে আমরা কি বলি, জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি একটা চুম্বক আসলে যতটুকু লম্বা, অর্থাৎ এক কথায় জিওমেট্রিক্যালি সে যতটুকু লম্বা সেটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য। আর তার ম্যাগনেটিক্যালি যতটুকু, তাদের মেরুগুলা যতটুকু দূরত্ব অবস্থান করে তাকে বলি চুম্বক দৈর্ঘ্য। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি জ্যামিতিক দৈর্ঘ্য এবং চুম্বক দৈর্ঘ্যের মধ্যে কোনটা বড়, অবশ্যই আমরা বলবো এই জ্যামিতিক দৈর্ঘ্যকে আমরা ইংলিশে বলবো হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল লেন্থ, GL। আর চুম্বক দৈর্ঘ্যকে বলবো ম্যাগনেটিক লেন্থ, মানে হচ্ছে ML মানে হচ্ছে ম্যাগনেটিক লেন্থ বা চুম্বক দৈর্ঘ্য, আর এটা হচ্ছে জিওমেট্রিক্যাল লেন্থ। তাহলে আমরা বলতে পারবো আমার জিওমেট্রিক্যাল লেন্থ যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক লেন্থ থেকে কি বড়। তাহলে জিওমেট্রিক্যাল লেন্থ যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক লেন্থ থেকে কি বড়। এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের প্রমাণ হয়েছে যে কোনো একটা দণ্ড চুম্বকের ম্যাগনেটিক লেন্থ ডিভাইডেড বাই জিওমেট্রিক্যাল লেন্থ। তাহলে বুঝতে পারতেছ ম্যাগনেটিক লেন্থ ছোট, জিওমেট্রিক্যাল লেন্থটা বড়। তাহলে আমাদের ছোট বাই বড় মানে কি 1 থেকে ছোট, এবং এই মানটা সবসময় হয় 0.85। অর্থাৎ যে কোনো একটা চুম্বকের তার চুম্বক দৈর্ঘ্য, এই যে ম্যাগনেটিক লেন্থ মানে কি চুম্বক দৈর্ঘ্য ডিভাইডেড বাই জ্যামিতিক দৈর্ঘ্য, এর মানে চুম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের যে অনুপাত সেটা হচ্ছে 0.85। তাহলে আমরা বজ্রগুণন করে এভাবে বলতে পারি চুম্বক দৈর্ঘ্য সমান হচ্ছে 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি, যে তোমাকে পরীক্ষা দিয়ে দিবে কোন একটা দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য এত, তার চুম্বক দৈর্ঘ্য কত। আর অথবা বলতে পারে কোন একটা চুম্বক আসলে 1 মিটার লম্বা, তাহলে তার মেরুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। তো মেরুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে চুম্বক দৈর্ঘ্য, আর 1 মিটার লম্বা মানে হচ্ছে সে তার জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে জ্যামিতিক দৈর্ঘ্যকে 0.85 দ্বারা গুণ করলে আমরা চুম্বক দৈর্ঘ্য পাবো। দ্যাট মিনস সেটা হচ্ছে আমাদের মেরুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এবং এই চুম্বক দৈর্ঘ্যের দিক কোন দিকে, দক্ষিণ থেকে উত্তর দিকে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবা। ওকে, তাহলে আমরা এতটুকু ডেফিনেশন জেনে গেলাম। এই ডেফিনেশনগুলো অনেকের কাছে মুখস্থ করা খুবই কষ্টকর, ওই জন্য আমি একটু করে আলোচনা করতেছি যাতে করে তোমাদের কাছে জিনিসটা একটু ইজি মনে হয়। হ্যাঁ, একটু ইজি মনে হয়। এবার আসো
এবার হচ্ছে আমাদের আরও দুইটা ডেফিনেশন আছে, একটা হচ্ছে চুম্বক মধ্যতল আর একটা হচ্ছে জ্যামিতিক মধ্যতল। তাহলে আমরা বলে দিচ্ছি চুম্বক মধ্যতল, আর একটা হচ্ছে আমাদের ভৌগোলিক মধ্যতল। দুইটা অলরেডি বলছি, তাও এখন লিখে দিচ্ছি ভৌগোলিক মধ্যতল। এর মানে আমরা বলতে পারি কোন একটা চুম্বক, তার চুম্বকের আমাদের যে চুম্বক অক্ষ, ওই চুম্বক অক্ষ যেটা তার ঠিক লম্বভাবে কোন একটা তল কল্পনা করলে সেটা হচ্ছে চুম্বক মধ্যতল। আর ভৌগোলিক যে অক্ষটা আছে, ভৌগোলিক অক্ষের লম্বভাবে কোন একটা তল কল্পনা করলে সেটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। তাহলে আমরা অনেকগুলো ডেফিনেশন জেনে গেলাম। ওকে, এগুলো হচ্ছে আমার টোটাল ওভারঅল ডেফিনেশনগুলো। এবার আসলে আমরা একটু সামনের দিকে প্রসিড করি। আর একটু সামনের দিকে যদি প্রসিড করি তাহলে কি পাবো একটু খেয়াল করে দেখো। এবার আসো আমাদের এই জিনিসটা একটু তো মাথায় রাখতে হবে, পৃথিবী একটি বিরাট চুম্বক। আমাদের এটার জন্য হচ্ছে একটা আর্টিকেল একটু মাথায় রাখতে হবে। আমি জিনিসটা রিডিং করি। 1600 সালে ডাক্তার গিলবার্ট প্রমাণ করেন যে পৃথিবী একটি বিরাট চুম্বক। যারা মেডিকেল প্রত্যাশী তাদের জন্য এই লাইনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। কত সালে প্রকাশ করছে? 1600 সালে ডাক্তার গিলবার্ট প্রমাণ করছে পৃথিবী একটি বিরাট চুম্বক। মুক্তভাবে ঝুলন্ত চুম্বক সবসময় ভৌগোলিক উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে। খেয়াল করো, কোন একটা চুম্বককে মুক্তভাবে জ্বলে দিলে সে কোন দিকে মুখ করে থাকে? ভৌগোলিক উত্তর দক্ষিণ দিকে। কারণ পৃথিবী চুম্বকের উত্তর মেরু আছে ওই দিকে, যেদিকে ভৌগোলিক দক্ষিণ, ওই উত্তরের আকর্ষণে সে ভৌগোলিক দক্ষিণের দিকে চলে যায়। তাহলে আমরা এটা বলছিলাম অলরেডি। তারপর বললো ভৌগোলিক উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে, স্বাভাবিক, মুখ করে সে স্থির থাকে। যদি একে কিছুটা ঘুরিয়ে দেওয়া হয়, মানে সে এদিকে এই ওরিয়েন্টেশন আছে, একটু ঘুরে দিলে কিছুক্ষণ পর সে আবার আগের জায়গায় শিফট করবে। তাহলে আমাদের কিছুক্ষণ পর আবার আগের জায়গায় ফিরে আসে। পৃথিবী যদি চুম্বক না হতো তাহলে ঝুলন্ত চুম্বক শলাকা যে কোনো দিকে অবস্থান করত। মানে আমার যদি পৃথিবীটা চুম্বক না হইতো তাহলে চুম্বক শলাকাটা এভাবে ঘুরাইলাম, সে এভাবে থেকে গেল, এভাবে তাকে দাঁড়া করাইলাম, এভাবে থেকে গেল না, তাকে যেভাবে দাঁড়া করে না কেন সে আবার আগের জায়গায় চলে আসে। নিশ্চয় কেউ না কেউ আকর্ষণ করতেছে, হ্যাঁ সেটা হচ্ছে পৃথিবী নিজে। তাহলে আমরা বলতে পারি, ওই কারণে বলতে পারি আসলে আমাদের এই যে পৃথিবী যদি চুম্বক না হতো তাহলে ঝুলন্ত চুম্বক শলাকা যে কোনো দিকে অবস্থান করতো, কিন্তু তা হয় না। যেহেতু চুম্বক শলাকার চারদিকে অন্য কোনো চুম্বক নেই, একটা শলাকা নিয়ে তার চারদিকে কোনো চুম্বক রাখি নেই, অতএব পৃথিবী একটি বিরাট চুম্বক যার দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর দিকে আছে। তার পৃথিবী চুম্বকের দক্ষিণ মেরু ভৌগোলিক কোন দিকে আছে? উত্তর দিকে আছে। কারণ ভৌগোলিক উত্তর দিকে যদি না থাকতো তাহলে কিন্তু দক্ষিণের আকর্ষণে উত্তরটা যাইতো না। তাহলে আমরা বলতে পারি যেদিকে ভৌগোলিক উত্তর দিক ওই দিকে পৃথিবী চুম্বকের আছে দক্ষিণ দিক, ওই দক্ষিণের আকর্ষণে চুম্বকের উত্তরটা ওই দিকে থাকে। ওই কারণে বলি চুম্বকের উত্তর যেদিকে ভৌগোলিক উত্তরও সেম দিকে। তো এই জিনিসটা হচ্ছে এটা একটু মাথায় রাখতে হবে। আর তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের একটা লাইন একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, একটি তারের লুপ বা কুণ্ডলী, একটি দণ্ডচুম্বকের ন্যায় আচরণ করে, তো একটু ভালো করে খেয়াল করো। এক্ষেত্রে আমার চিত্রটা আঁকা কষ্ট করে, এর থেকে ভালো আমি খাতা এঁকে রাখছি, সেই চিত্রটা তোমাদেরকে দেখাই। দেখো তোমরা একটু খাতার দিকে তাকাইলে বুঝবা। আমাদের এটা হচ্ছে আমার কোন একটা দণ্ডচুম্বক, উত্তর দিক দক্ষিণ দিক, এখানে আমাদের এরকম আমাদের কি আছে? ক্ষেত্রগুলো আছে, মানে এগুলো চুম্বক ক্ষেত্রগুলো আছে। এখন এখানে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের যে কোনো একটা, আমাদের দেখো এই যে এটা হচ্ছে কোন একটা তার, এটা হচ্ছে কোন একটা তার, এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো আমরা জানি কোন একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারদিকে একটা কি সৃষ্টি হয়? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যেটা আমার এই যে ডান হাতে নিয়ম দিয়ে এভাবে আমরা বের করতে পারি। তাহলে এই যে এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের জিনিসটা এরকম, আমরা যদি বলি খেয়াল করো, এই যে একটা আমার তার, ঠিক আছে, এই তারটা যখন সোজা মনে করো এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এভাবে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে না? তাহলে এখানেও এভাবে, এখানেও এভাবে, এখানেও এভাবে, এখানেও এভাবে, এখানেও এভাবে, এই সবগুলো এইভাবে যখন একসাথে করব, এই যে দেখো কি হয়, এটাকে যখন বৃত্তাকার করলাম, এবার দেখো তো তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে এভাবে 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 এভাবে, মানে সব জায়গায় আসে না এভাবে, এর মানে সবসময় মনে হবে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হচ্ছে। এই যে ঠিক সেম জিনিসটা আমরা এখানে দেখাচ্ছি, দেখো এই যে ওই জিনিসটা আমরা এখানে দেখাচ্ছি, একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বের হচ্ছে।
আর এটার বলরেখাগুলো দেখো এটার মতো, এর মানে আমাদের এটা একটা কিসের নিয়ে আচরণ করে, দণ্ডচুম্বকের ন্যায় আচরণ করে। তবে তখনই আচরণ করবে যখন তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহিত না হলে তো এই জিনিসটা বোঝা যায় না। তাহলে তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, এটা কিসের নিয়ে আচরণ করবে, দণ্ডচুম্বকের ন্যায় আচরণ করবে। এবার আসি চুম্বক পদার্থের কিছু বিশেষ ধর্ম। এবার আমরা আরও কিছু বিশেষ ধর্ম পড়ব। আসো আমরা একটা একটা করে পড়ি, একটা একটা করে পড়ি। তাহলে প্রথমত আসো আমরা পড়ব হচ্ছে চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র, তো চুম্বক ক্ষেত্র কি আমরা জানি, কোন একটা চুম্বকের চারদিকে যে ক্ষেত্রটা থাকে বা যতটুকু অঞ্চল জুড়ে তার এই যে তার আকর্ষণী বা বিকর্ষণী ধর্মটা বজায় থাকে, সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। এবার আসি আমরা চুম্বক আবেশ। চুম্বক আবেশ, এই চুম্বক আবেশটা কি, আমাদের যে চুম্বকের মধ্যে কতগুলো আবেশ রেখা বা ক্ষেত্র রেখা যায় না, এই আবেশ রেখা বা ক্ষেত্র রেখাগুলোকে আমরা বলি তার চুম্বক আবেশ, তাহলে যেটাকে আমরা সাধারণত বি দ্বারা প্রকাশ করি। এরপর আসো চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। একটু ভালো করে খেয়াল করো, এটা আমাকে মাথায় রাখতে হবে। চুম্বক ক্ষেত্রের প্রাবল্য, চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা এটাকে সাধারণত এইচ দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা প্রকাশ করা হয়, এইচ দ্বারা। এইচ মানে কি, চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। আবারও বলতেছি, এইচ মানে হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। আর বিটা আমার কি ছিল, আগে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, সেটা চুম্বক ক্ষেত্র, আর এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। এখন এই এইচটাকে আমরা এইচটাকে আমরা এভাবে বলতে পারি, আমাদের এইচ ইকুয়ালস টু বি নট ডিভাইডেড বাই মিউ নট, অথবা এইচ ইকুয়ালস টু বি নট বি ডিভাইডেড বাই মিউ। এটা হচ্ছে আমার শূন্য মাধ্যমে, আর এটা হচ্ছে আমাদের যে কোনো মাধ্যমে। তাহলে আমরা বলতে পারতেছি কি, আমাদের একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে চুম্বক আবেশ, আর এটাকে আমরা বলতেছি কি, চুম্বক আবেশ। এই যে একটু আগে বলছিলাম চুম্বক আবেশ, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে চুম্বক প্রবেশ্যতা। চুম্বক প্রবেশ্যতা কি বলতেছি, চুম্বক প্রবেশ্যতা। চুম্বক প্রবেশ্যতা মানে কি, এক এক মাধ্যমে চুম্বক ক্ষেত্রের প্রবেশ করার ক্ষমতা এক এক রকম। এই জিনিসটা অর্থাৎ এক এক মাধ্যমে যে এক এক রকম, এটাকে আমরা বলি চুম্বক প্রবেশ্যতা, সেটা যার উপর ডিপেন্ড করে। আর এই মিউ নট সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, বায়ার্টসেভার সূত্রের মধ্যে মিউ নট পড়ছিলাম 4π × 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে শূন্য মাধ্যমে প্রবেশ্যতা, এটা হচ্ছে শূন্য মাধ্যমে প্রবেশ্যতা, এটা হচ্ছে যে কোনো মাধ্যমে প্রবেশ্যতা। তাহলে এক কথায় চুম্বক আবেশকে যদি প্রবেশ্যতা দ্বারা ভাগ করি, চুম্বক আবেশ এবং প্রবেশ্যতার অনুপাতটাকে আমরা বলি চুম্বক তীব্রতা। তাহলে ফর্মুলা শিখে গেলাম, এক কথায় ফর্মুলা শিখে গেলাম হচ্ছে এইচ ইকুয়ালস টু হচ্ছে বি ডিভাইডেড বাই মিউ। এর মানে চুম্বক আবেশ ডিভাইডেড বাই প্রবেশ্যতা, আবেশ ডিভাইড বাই প্রবেশ্যতা, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের তীব্রতা। তাহলে চুম্বক ক্ষেত্রের তীব্রতা সমান চুম্বক আবেশ ডিভাইড বাই প্রবেশ্যতা। আবার আমরা এটাকে বজ্রগুণন করলে বলতে পারি বি ইকুয়ালস টু হচ্ছে মিউ এইচ। তাহলে আমরা বলতে পারি চুম্বক আবেশ সমান হচ্ছে প্রবেশ্যতা ইন্টু তীব্রতা, প্রবেশ্যতা ইন্টু চুম্বক তীব্রতা, তাকে আমরা বলি চুম্বক আবেশ। তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, দুইটা ডেফিনিশন লাগবে। একটা হচ্ছে চুম্বক তীব্রতা কী জিনিস, আরেকটা হচ্ছে আমার চুম্বক আবেশ কী জিনিস, ও আরেকটা জিনিস লাগবে আমার মিউ। তাহলে মিউ ইকুয়ালস টু আমরা কী বলতে পারি, বি ডিভাইডেড বাই এইচ। এর মানে আবেশকে যদি তীব্রতা দ্বারা ভাগ করি সেটা হচ্ছে আমার মিউ। তাহলে আমাদের এখানে ডেফিনেশন আসলে এভাবে বলে দিবা, সেটা হচ্ছে কি, চুম্বক আবেশ কি আমরা বুঝলাম, চুম্বক তীব্রতা বা প্রাবল্য হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রে তীব্রতা বা প্রাবল্য মানে কি, আমাদের চুম্বক আবেশ এবং চুম্বক প্রবেশ্যতার অনুপাত, চুম্বক আবেশ এবং চুম্বক প্রবেশ্যতার অনুপাত। আর যদি বলে চুম্বক প্রবেশ্যতা, সেটা হচ্ছে চুম্বক আবেশ আর চুম্বক তীব্রতার অনুপাত। এভাবে আমাদের ডেফিনেশনগুলো দিয়ে দিতে হবে। আর এখানে এককের একটা ব্যাপার সেবার আছে, এখানে এককের ব্যাপার সেবার যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে এইচের একক হচ্ছে হেনরি, এইচের একক কি, হেনরি, এইচ দ্বারা প্রকাশ করা হয়। আর এক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের মিউয়ের যে একক, আমাদের মিউয়ের যে এককটা, এই মিউয়ের এককটা হচ্ছে আমার হেনরি পার মিটার আমরা বলতে পারি। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এরপর আমরা পাবো আপেক্ষিক প্রবেশ্যতা। তাহলে আমরা পাবো কি, আপেক্ষিক প্রবেশ্যতা। আমি একটা করে দিচ্ছি, আপেক্ষিক প্রবেশ্যতা, রিলেটিভ আপেক্ষিক প্রবেশ্যতা মিউ আর দ্বারা প্রকাশ করি। প্রবেশ্যতা মানে কি, মিউ। এখন যে কোনো মাধ্যমের প্রবেশ্যতা
এবং শূন্য মাধ্যমের প্রবেশ্যতার অনুপাত। এর মানে কি বললাম, যে কোনো মাধ্যমে প্রবেশ্যতা বা প্রবেশ করার ক্ষমতা আর শূন্য মাধ্যমে প্রবেশ্যতার অনুপাতকে আমরা বলি আপেক্ষিক প্রবেশ্যতা। তাহলে আপেক্ষিক প্রবেশ্যতা মানে কি, যে কোনো মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা, হচ্ছে একটা সাপেক্ষে আরেকটা, এটাকে আমরা বলি আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা। এবার আসলে নেক্সট আমরা আরেকটু সামনের দিকে আগাই। তাহলে আমি জাস্ট একটা করে ডেফিনেশন একটু দ্রুত বলে যাচ্ছি, কারণ আমাদের সবগুলো টাচ করতে হবে, আর এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে চুম্বক ভ্রামক। এবার আসো আমরা পড়ব হচ্ছে চুম্বক ভ্রামক বা আমাকে বলতে পারি চুম্বক দ্বিমেরু ভ্রামক বা এটাকে আমরা বলতে পারি মোমেন্ট, এটাকে বলতে পারি কি মোমেন্ট। এখন আমরা বলবো কি, দেখো আমাদের চুম্বক দ্বিমেরু ভ্রামক মানে কি। দেখো আমাদের কোন একটা যেমন দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু যখন পড়ছিলাম এখানে প্লাস কিউ ছিল, এখানে মাইনাস কিউ ছিল, তাদের মধ্যবর্তী দূরত্বটাকে তুমি বলছিলা টোয়াইস এল। তাহলে এই তড়িৎ দ্বিমেরু ওইটা ছিল তড়িৎ দ্বিমেরু, এটা হচ্ছে চুম্বক দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে বলছিলে যে কোনো একটা আধানের পরিমাণ ইন্টু মধ্যবর্তী দূরত্ব, তাকে তুমি বলছিলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এরকম বলছিলে না। একইভাবে কোন একটা চুম্বক নিব, এই চুম্বকের যে মেরু শক্তি, এই মেরু শক্তিকে আমরা এম দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? মেরু শক্তিকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি। আর দুইটা মেরুর মধ্যবর্তী ব্যবধানটাকে টোয়াইস এল দ্বারা প্রকাশ করি। এবং এটার দিক কোন দিকে? এটার দিক হচ্ছে, এটা উত্তর ধরলে এটা দক্ষিণ ধরলে দক্ষিণ থেকে উত্তর দিকে এটার দিক। তাহলে আমরা বলতে পারি আমাদের তড়িৎ দ্বিমেরু যে ভ্রামক, এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা আমাদের চুম্বক দ্বিমেরু ভ্রামক বা মোমেন্ট বা চুম্বক ভ্রামক, এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তাহলে আমি এম ভেক্টর সমান কি বলতে পারি, ওই যে কোনো একটা মেরু শক্তি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, ভেক্টর আকারে লিখলে, আর স্কেলার আকারে লিখলে তো জাস্ট এম ইকুয়ালস টু লেখা যায় মেরু শক্তি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা বলি চুম্বক ভ্রামক। এটাকে আমরা কি বলি? চুম্বক ভ্রামক। এবং এটার দিক কোন দিকে? এই যেহেতু এল এর দিক যেদিকে, এম এর দিকও সেম দিকে, এর মানে চুম্বক ভ্রামকের দিকও সেম, আমাদের দক্ষিণ থেকে উত্তর দিকে। তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম হচ্ছে আমাদের চুম্বক ভ্রামক কি আমরা পেয়ে গেলাম, এবং চুম্বক ভ্রামকের দিক কোন দিকে সেটাও জানলাম। তাহলে দুটো জিনিস জানলাম, এটা হচ্ছে চুম্বক ভ্রামক আর এটা হচ্ছে চুম্বক ভ্রামকের দিক। এবার আসো ওই যে একবার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মতো, এটাকে আমরা চুম্বক ভ্রামকও বলতে পারি, চুম্বক দ্বিমেরু ভ্রামকও বলতে পারি। এবার আসো নেক্সট আমরা পড়ব হচ্ছে চুম্বকায়ন মাত্রা বা তীব্রতা। ডেফিনেশনগুলো প্রত্যেকটা লাগবে। চুম্বকায়ন মাত্রা প্র্যাকটিস করতে হবে, না হয় এলোমেলো করে ফেলবা। চুম্বকায়ন মাত্রা বা তীব্রতা, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা? আই মানে আবার মনে করি না যে তড়িৎ প্রবাহ, আই মানে এখানে তড়িৎ প্রবাহ না, এই আই মানে হচ্ছে চুম্বকায়ন মাত্রা বা তীব্রতা। এই আই মানে কি? এই আই মানে হচ্ছে চুম্বকায়ন মাত্রা বা তীব্রতা। এখন কোন একটা চুম্বক আমার কাছে আছে, যেই চুম্বকটা আছে এই চুম্বকের এই দূরত্বটা হচ্ছে বাই টোয়াইস এল। তার যে ভ্রামকটা, এদিকে যে ভ্রামকটা উৎপন্ন হয় সেই ভ্রামকটা হচ্ছে এম। এখন আমরা বলতেছি এই চুম্বকের যে আয়তন, টোটাল আয়তন, সেটা হচ্ছে আমাদের ভি। তাহলে আমরা বলতে পারি ভি আয়তনে চুম্বক ভ্রামক হচ্ছে এম। এর মানে এই যে চুম্বক ভ্রামক এম, সেটা কত আয়তনে? ভি আয়তনে। একক আয়তনে চুম্বক ভ্রামক যেটা এম বাই ভি, এটাকে আমরা বলি চুম্বকায়ন মাত্রা আই ইকুয়ালস টু এম বাই ভি। এর মানে আমরা বলতে পারতেছি চুম্বকায়ন মাত্রা মানে কি? একক আয়তনে চুম্বক ভ্রামক। এর মানে চুম্বক ভ্রামককে আয়তন দ্বারা ভাগ করলে চুম্বকায়ন মাত্রা পাবো, চুম্বক ভ্রামককে আয়তন দ্বারা ভাগ করলে চুম্বকায়ন মাত্রা পাবো। এখন আসো চুম্বকায়ন মাত্রা আই একটু অন্যভাবে বের করি। চুম্বক ভ্রামককে আয়তন দ্বারা ভাগ করব। এখন আমরা আয়তন বের করব। আয়তন মানে কি? ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য বের করা যায়। এখন এটা তো আমরা একটা দণ্ড চুম্বকে যে দেখতে এরকম, আসলেও চুম্বকটা দেখতে এরকম, ঠিক কিনা? এই চুম্বকের যে এই যে ক্ষেত্রফলটা আছে না, এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা হচ্ছে আমার এ। তাকে যদি দৈর্ঘ্য দ্বারা গুণ করি, দেখো আমি আয়তন কোনটা নিচ্ছি, আমি কিন্তু এই পাশের আয়তন নিচ্ছি না, আমি আয়তন নিচ্ছি হচ্ছে ভাই এতটুকু, আমি এতটুকু আয়তন নিচ্ছি, মানে যে যতটুকু আয়তনের মধ্যে সেটা কি করে? চুম্বক ধর্ম প্রদর্শন করে, ওই আয়তনটা নিচ্ছি। তাহলে আমরা বলতে পারি ভাই এখানে টোটাল এই যে এই ক্ষেত্রফল, এটা হচ্ছে এরিয়া,
এরিয়াকে যদি আমি তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বারা এরিয়াকে যদি তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বারা গুণ করি, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? টোয়াইস এল, তাহলে আয়তন পেয়ে গেলাম। আর চুম্বক ভ্রামক কীভাবে পাবো? তাদের যে মেরু শক্তি ইন্টু মধ্যবর্তী দূরত্ব, টোয়াইস এল চলে যাবে m/a। তাহলে আমরা বলতে পারি চুম্বকায়ন মাত্রা আই। এখানে বললাম কি? এখানে বললাম চুম্বক ভ্রামক ডিভাইডেড বাই আয়তন। আর এখানে বলতেছি মেরু শক্তি ডিভাইডেড বাই ক্ষেত্রফল। কেমন ক্ষেত্রফল? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কেমন ক্ষেত্রফল? তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মাঝখানে কেটে দিলে ওইটার ক্ষেত্রফল। একটু খেয়াল করো, আমি কিন্তু মেরু শক্তির এই পাশের যে জায়গাটা এটা আর এটা কাউন্ট করি নাই, কারণ তার মধ্যে যে ভ্রামকটা সৃষ্টি হয়েছে সেটা কার কারণে? সেটা হচ্ছে এই ভিতরের অংশের কারণে, মানে মেরুর কারণে। ওই কারণে মেরুর বাইরের অংশটা আমরা কাউন্ট করি না, সেটার এখানে কোনো প্রভাব নাই। এটা গেলে হচ্ছে কি চুম্বকায়ন মাত্রা বা তীব্রতা। তাহলে আমরা অলরেডি জেনে গেলাম চুম্বকায়ন মাত্রা বা তীব্রতা কাকে বলে। এবার আসো ভাই, চুম্বকায়ন মাত্রা বা তীব্রতা আমাদের বের করা হয়ে গেছে। আমরা জানি এখন চুম্বকায়ন মাত্রা বা তীব্রতা কি। তোমরা বই থেকে আরও ডিটেলস পড়ে নিবা, আমি জাস্ট সংক্ষেপে সবগুলো একটা করে বলে দিচ্ছি। এবার আসো, তোমার কাছে আরেকটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে চুম্বক গ্রাহিতা বা চুম্বক প্রবণতা। চুম্বক গ্রাহিতা বা চুম্বক প্রবণতা। খেয়াল করে আগেরটার সাথে মিশেও না, আগেরটা ছিল প্রবেশতা। আগে যেটা বলছিলাম মিউ, সেটা হচ্ছে চুম্বক প্রবেশতা। এবার হচ্ছে প্রবণতা। তাহলে আমাদের চুম্বক প্রবণতা কি? এই চুম্বক প্রবণতাকে আমরা প্রকাশ করি কাই দ্বারা। এই যে এই চিহ্নটা, এটার নাম হচ্ছে কাই দ্বারা। এই কাই একটু সুন্দর করে দিই। কাই ইকুয়ালস আমরা বলতে পারি কি? কাই ইকুয়ালস আমরা বলতে পারি I ডিভাইডেড বাই H। এর মানে চুম্বকায়ন মাত্রা যেটা, ওই চুম্বকায়ন, আমাদের যে চুম্বকায়ন মাত্রা, ওই চুম্বকায়ন মাত্রাকে যদি চুম্বক প্রাবল্য দ্বারা ভাগ করি, এটা হচ্ছে কি? চুম্বকায়ন মাত্রা। চুম্বকায়ন মাত্রা তাকে যদি আমরা চুম্বক তীব্রতা দ্বারা ভাগ করি, চুম্বক প্রাবল্য দ্বারা ভাগ করি H, তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলি কি? চুম্বক গ্রাহিতা বা চুম্বক প্রবণতা। এটাকে কাই দ্বারা প্রকাশ করো চুম্বক প্রবণতা। আর এক্ষেত্রে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাকে চুম্বক গ্রাহিতা বা চুম্বক প্রবণতা বলে। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে আমার কাই চুম্বক প্রবণতা, এটার মান যদি কখনো 0 থেকে বড় হয়, অর্থাৎ যে সকল পদার্থের ক্ষেত্রে চুম্বক প্রবণতার মান 0 থেকে বড়, তাদেরকে আমরা বলি প্যারাচুম্বক পদার্থ। এমসিকিউর জন্য লাগবে প্যারাচুম্বক পদার্থ। আর যাদের ক্ষেত্রে কাইয়ের মান 0 থেকে ছোট, তাদেরকে আমরা বলি ডায়াচুম্বক পদার্থ। তাহলে পরীক্ষা আসতে পারে প্যারাচুম্বক পদার্থের চুম্বক গ্রাহিতা বা প্রবণতা কেমন, আর ডায়াচুম্বক পদার্থের চুম্বক প্রবণতা বা চুম্বক গ্রাহিতা কেমন। তাহলে আমরা অলরেডি এতটুকু আশা করি বুঝতে পারছি। এবার আসি, আমাদের একটা রিলেশন লাগে, সেটা কি একটু খেয়াল করি। একটা রিলেশন আমাদের লাগবে, সেটা হচ্ছে BH এবং I এর মধ্যে সম্পর্ক। BH I এর সম্পর্ক। তো আমরা একটু ভালো করে খেয়াল করি, এখানে BH I বলতে আমরা কি বুঝতেছি, সেটা আমরা একটু খেয়াল করি। মনে করো আমাদের কোনো একটা ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র। ভালো করে খেয়াল করো, আমরা এদিকে দেখাই, কোনো একটা চুম্বক ক্ষেত্র আছে। যে চুম্বক ক্ষেত্রের মধ্যে আমি কোনো একটা চুম্বক পদার্থকে রাখলাম, এখানে রাখলাম, এই যে রাখলাম কোনো একটা চুম্বককে। এই চুম্বকের আমার দেখতেছো তার কি আছে? তার ক্ষেত্ররেখা আছে। তাহলে এটা হচ্ছে V0, তার মধ্যে আমাদের এই পরিমাণ আবেশ আছে। এখন হচ্ছে তুমি যদি চিন্তা করে দেখো, এখানে আমাদের ভালো করে খেয়াল করে দেখো, এখানে এই V0 যেটা এক্সট্রা করে দিলাম, মানে চুম্বককে চুম্বক ক্ষেত্রে রাখার কারণে, এই ক্ষেত্রের কারণে তার মধ্যে আরও বেশি চুম্বকত্ব ডেভেলপ করবে না? তখন হয়ে যাবে কি, এটা মনে করো আমরা ধরে নিলাম উত্তর মেরু, এটা ধরে দক্ষিণ মেরু। এই দিক থেকে বলরেখাগুলো বের হচ্ছে, এদিক থেকে প্রবেশ করতেছে। তুমি যদি শুধু চুম্বকের মধ্যে চিন্তা করো, চুম্বকের মধ্যে জিনিসটা এমন হয় না, এদিক থেকে বের হচ্ছে, এদিক থেকে বের হচ্ছে, এদিক থেকে বের হচ্ছে, এদিক থেকে বের হচ্ছে, আর এদিক দিয়ে মনে হচ্ছে ঢুকতেছে, এদিক দিয়ে মনে হচ্ছে ঢুকতেছে, এদিক দিয়ে মনে হচ্ছে ঢুকতেছে। এর মানে চুম্বকের নিজস্ব যেটা, এই নিজস্ব জিনিসটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, টোটাল মানে হচ্ছে এই V0 কোনটা ছিল? এই V0 হচ্ছে যেটা বাহ্যিক, এটা হচ্ছে কি বাহ্যিক যেটা প্রয়োগ করছি। এই বাহ্যিক প্রয়োগ করার কারণে সে নতুন করে যেটা পাইলো সেটা কি হয়? সবগুলোকে এদিকে শিফট করে। তখন আমার দেখা যাবে তার যে সবগুলা ক্ষেত্র আমার এদিকে আমার থাকে, এটাকে আমরা বলতেছি চুম্বক ক্ষেত্র টোটাল B। তাহলে আমরা এখান থেকে এখন বলবো কি ভাইয়া,
টোটাল চুম্বক ক্ষেত্রটা কীভাবে পাবো? দেখো, টোটাল চুম্বক ক্ষেত্র বি ইকুয়ালস টু আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বি নট প্লাস মিউ নট আই। আইটা আমার কী ছিল? আমাদের আইটা ছিল হচ্ছে আমাদের চুম্বকায়ন মাত্রা। এই চুম্বকায়ন মাত্রাকে মিউ নট দ্বারা যদি তুমি গুণ দাও, আবারও বলতেছি, চুম্বকায়ন মাত্রা যেটা, এই চুম্বকায়ন মাত্রাকে যদি তুমি মিউ নট দ্বারা গুণ দাও, তাহলে তুমি এখান থেকে চুম্বক ক্ষেত্রটা পেয়ে যাবা। চুম্বকায়ন মাত্রাকে গুণ দিলে চুম্বক ক্ষেত্রটা পেয়ে যাবা। মানে এক কথায় এটা হচ্ছে তীব্রতার মতো একটা রাশি। চুম্বকায়ন মাত্রাটা চুম্বক তীব্রতা টাইপসের একটা রাশি। আবার বি নট ইকুয়ালস টু আমরা বলতে পারি মিউ নট ইন্টু এইচ নট প্লাস মিউ নট ইন্টু আই। তাহলে আমরা বি ইকুয়ালস টু এটা বলতে পারি, তাহলে বি ইকুয়ালস টু বলতে পারি মিউ নট ইন্টু এই যে এইচ নট দেওয়া লাগে না, এইচ দেওয়া লাগে এইচ প্লাস আই। তাহলে এটা হচ্ছে তাদের মধ্যে রিলেশন। অনেক সময় পরীক্ষা আসতে পারে নিচের কোনটি সঠিক। তাহলে আমরা বলতে পারবো বি ইকুয়ালস টু হচ্ছে মিউ নট ইন্টু এইচ প্লাস আই। এই রিলেশনটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই রিলেশনটা আমরা মাথায় রাখবো, বি ইকুয়ালস টু মিউ নট ইন্টু এইচ প্লাস আই। এখন এখান থেকে অলরেডি আমরা রিলেশনটা জেনে গেছি। তো তুমি যদি স্কেলার আকারে লিখো, স্কেলার আকারে লিখলে তখন তুমি লিখতে পারবা বি ইকুয়ালস টু হচ্ছে মিউ নট ইন্টু এইচ প্লাস আই। দুই তারা একই দিকে হয়, একই দিকে হলে তো জাস্ট ভেক্টর যোগ মানে হচ্ছে এমনি নর্মাল যোগ, তখন সেটা করে ফেললাম বি ইকুয়ালস টু মিউ নট ইন্টু এইচ প্লাস আই। এবার আসো এখান থেকে আমরা নতুন একটা রিলেশন বের করব। নতুন রিলেশনটা কি একটু খেয়াল করে দেখো। নতুন রিলেশনটা হচ্ছে বাই বি ইকুয়ালস টু আমরা পাইলাম মিউ নট ইন্টু এইচ প্লাস আই। ওকে ভাই, আমরা এই জিনিসটা পাই। এই জিনিসটা যদি পাই তাহলে আমরা এখান থেকে মিউ বের করব। তো মিউ ইকুয়ালস টু আমরা কি জানি? মিউ ইকুয়ালস টু আমরা জানি বি ডিভাইড বাই এইচ, ঠিক কি না? আমরা একটু আগে পড়ছিলাম। তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে মিউ নট ইন্টু এইচ প্লাস আই ডিভাইডেড বাই এইচ। তাহলে মিউ নটটাকে বের করলে এই এইচটা দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তাহলে এইচ বাই এইচ প্লাস আই ডিভাইডেড বাই এইচ। তাহলে মিউ ইকুয়ালস টু মিউ নট এদিকে থাকে কত? এইচ বাই এইচ মানে হচ্ছে 1 প্লাস আই ডিভাইডেড বাই এইচ। এটাকে বলি চুম্বক প্রবণতা, কাই দ্বারা প্রকাশ করছিলাম। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা আমরা বলতে পারি সেটা হচ্ছে মিউ ইকুয়ালস টু হচ্ছে আমার কত হলো? মিউ নট ইন্টু 1 প্লাস কাই। আর এবার যদি আমি মিউ ডিভাইডেড বাই মিউ নট করি, মানে হচ্ছে মিউ নটটাকে নিচে আনি, তাহলে বলতে পারি 1 প্লাস কাই। আর একটু খেয়াল করে দেখো, যে কোনো একটা চুম্বক প্রবেশ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের প্রবেশ্যতা, এটাকে আমরা বলি আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা মিউ আর। তাহলে মিউ আর ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস কাই বলা যায়। তাহলে আমাদের এটা একটা আমাদের রিলেশন হইতে পারে। তাহলে এটাও আমাদের এটা কি রিলেশন হইতে পারে। এতটুকু আমরা বুঝছি কিনা একটু বলি, যদিও জিনিসগুলা একটু আনকমন টাইপসের তোমাদের জন্য। এবার আমরা কমন টাইপসের কিছু পড়াশোনা করব। তাহলে বলো আগে এতটুকু তোমরা বুঝছো কিনা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের জাস্ট বিভিন্ন ধরনের ডেফিনেশন। এই ডেফিনেশনগুলো আমার লাগবে মাস্ট। এগুলো তোমাদের মুখস্থ করতে কষ্ট হবে, ওই কারণে আমি ব্যাখ্যা করছি। নর্মালি এগুলো কেউ পড়ায়ও না আসলে, তো নিজে নিজে পড়তে হয়। আমাদেরকেও কোনোদিন কেউ পড়ায়নি, নিজে নিজে পড়তে হয়েছে, এখন নিজে নিজে তোমাদের পড়াচ্ছি। এবার আসো আমাদের আরও কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে। এবার আসি আমরা কয়েকটা জিনিস পড়বো। এবার আসো ভূচুম্বকের উপাদান। হ্যাঁ, এবারের টপিকটা ইম্পর্টেন্ট, এটা বোঝার জিনিস। এবার হচ্ছে ভূচুম্বকের উপাদান। এই ভূচুম্বকের উপাদান সাধারণত 3টি। এটা একটা এমসিকিউ এর মুখস্থ রাখতে হবে। ভূচুম্বকের উপাদান কয়টি? ভূচুম্বকের উপাদান হচ্ছে 3টি। এক নাম্বার হচ্ছে বিচ্যুতি, যাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করব। 2 নাম্বার হচ্ছে বিনতি, যাকে আমরা ডেল দ্বারা প্রকাশ করব। 3 নাম্বার হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ। ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ। এর মানে
আমাদের কোনো একটা ভূচুম্বক যদি আমরা চিন্তা করি, সেই ভূচুম্বকটা ব্যাখ্যা করার জন্য এই তিনটা রাশি আমাদের লাগে। একটা হচ্ছে বিচ্যুতি, আরেকটা হচ্ছে বিনতি, আরেকটা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ। একটা হচ্ছে বিচ্যুতি, আরেকটা হচ্ছে বিনতি, আরেকটা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ। তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কয়েকটা জিনিস দেখতে হবে। বিচ্যুতি জিনিসটা কি, বিনতি জিনিসটা কি, ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ জিনিসটা কি। তো প্রথমত একটা খেয়াল করে দেখি। এখন তুমি খেয়াল করে দেখো, প্রথম কথা হচ্ছে আমরা যদি একটা ফিগার ড্র করি, এটা একটা তল নিলাম, এটা একটা তল নিলাম, আর এটা একটা আমরা আর এটা তল নিলাম। খেয়াল করে দেখো এই দুইটা তলের মধ্যে আমরা বলতেছি, একটাকে বলতেছি ভৌগোলিক মধ্যতল, আরেকটাকে বলতেছি চুম্বক মধ্যতল। একটাকে বলতেছি ভৌগোলিক মধ্যতল, আরেকটাকে বলতেছি চুম্বক মধ্যতল। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ভৌগোলিক মধ্যতল, ভৌগোলিক মধ্যতল। আর এটা হচ্ছে যেটা ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা হচ্ছে চুম্বক মধ্যতল, চুম্বক মধ্যতল। এই ভৌগোলিক মধ্যতল এবং চুম্বক মধ্যতল এই দুইটার মধ্যবর্তী যে ব্যবধান, এই কোণটা, কৌণিক ব্যবধান, এই কোণটাকে আমরা বলি বিচ্যুতি। তাহলে পরীক্ষা আসতে পারে বিচ্যুতির ডেফিনেশন, বিচ্যুতি এতটুকুই লাগবে, এরপর আর প্রয়োজন হয় না। তাহলে বিচ্যুতি মানে কি, কোন একটা চুম্বক মধ্যতল, একটু ভালো করে খেয়াল করো, বিচ্যুতি মানে কি, বিচ্যুতি মানে হচ্ছে কোন একটা আমাদের ভৌগোলিক মধ্যতল, ভৌগোলিক মধ্যতল নির্দিষ্ট ভৌগোলিক মধ্যতল এবং চুম্বক মধ্যতল এই দুইটার মধ্যবর্তী যে কোণটা সেটাকে আমরা বলি কি বিচ্যুতি। এবার আসো আমরা দেখবো হচ্ছে ভাই বিনতি। বিচ্যুতি শেষ, বিচ্যুতি কি জেনে গেলাম, এটা হচ্ছে আমার বিচ্যুতি। এবার আমরা পড়বো বিনতি, বিনতির পর বাকিটা আমরা খুব ইজিলি পড়ে ফেলতে পারবো। এবার আসো বিনতি। আগে বিনতির ডেফিনেশনটা দেখি। মনে করো এখানে কোনো একটা জায়গা থেকে আমি একটা চুম্বককে ঝুলিয়ে রাখলাম। হ্যাঁ, চুম্বককে ঝুলিয়ে রাখলাম। চুম্বককে যদি তুমি ঝুলিয়ে রাখো, একটু ভালো করে খেয়াল করো, একটা চুম্বক শলাকাকে তুমি ঝুলিয়ে রাখলা। এই চুম্বক শলাকা আমরা অনেকে মনে করি, বা কোনো একটা দণ্ডচুম্বককে ঝুলিয়ে রাখলা, আমরা অনেকে মনে করি দণ্ডচুম্বক এভাবে থাকবে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে হয় কি, কোনো একটা দণ্ডচুম্বককে ঝুলিয়ে রাখলে সেই দণ্ডচুম্বক এভাবে থাকে। জিনিসটা বুঝো। এর মানে মনে করে এটা একটা দণ্ডচুম্বক, তুমি সুতা দিয়ে ঝুলিয়ে দিলে সে কখনো আনুভূমিকভাবে থাকে না। সত্যি কথা, আনুভূমিকভাবে কোনো থাকে না, সে একটু ভূমির সাথে বাঁকা করে থাকে। আবারও বলতেছি, যে কোনো দণ্ডচুম্বক সে কখনো আনুভূমিক এক্স্যাক্টলি থাকে না, হালকা বাঁকা করে থাকে। এই যে আমরা বললাম কোন একটা দণ্ডচুম্বক সে কখনো আনুভূমিকভাবে থাকে না, সে আনুভূমিকের থাকে একটু করে ঝুঁকে থাকে। এই দণ্ডচুম্বক যেটা, এই দণ্ডচুম্বক সে আনুভূমিকের সাথে যে কোণে ঝুঁকে থাকলো সেই কোণটাকে আমরা বলি বিনতি কোণ। এটাকে আমরা কি বলতেছি, বিনতি কোণ। তাহলে বিনতি কোণ মানে কি, কোন একটা দণ্ডচুম্বক যদি আমি নিই, সেই দণ্ডচুম্বক কখনো কি থাকে না, আমাদের আনুভূমিক থাকে না, এই আনুভূমিকের সমান্তরালে থাকে। আনুভূমিকের সমান্তরালে থাকে না, একটা কোণে থাকে। আনুভূমিকের সাথে যত কোণে থাকে সেটাকে আমরা বলি কি বিনতি কোণ। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, মনে করো আমি একটা চুম্বক শলাকা নিলাম। এই চুম্বক শলাকা সে আমাদের আনুভূমিকভাবে নাই। নর্মালি আমি যদি বলতাম এটা হচ্ছে আমার আনুভূমিক, এটা হচ্ছে আমার আনুভূমিক, এটা হচ্ছে উলম্ব, সে কোনোভাবে নাই, সে আসে কিভাবে, সে আসে এভাবে। তাহলে আমরা বলতে পারি এই কোণটা হচ্ছে আমার তার বিনতি কোণ। এই কোণটা যদি বিনতি কোণ হয়, এবার আসি তার চুম্বক ক্ষেত্র, সে যেদিকে আসে চুম্বক ক্ষেত্র হবে তার সেদিকে, এটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্র বি বলতে পারি। এরা যদি বি হয় এটাকে আমরা বলতে পারবো, এটা যদি বি হয় এটাকে আমরা বলতে পারবো বি কস ডেল, আর এটাকে আমরা বলতে পারবো বি সাইন ডেল, ঠিক কিনা? এটাকে আমরা বলতেছি বি কস ডেল মানে কি, চুম্বক ক্ষেত্রের হরাইজন্টাল বা আনুভূমিক উপাংশ। হরাইজন্টাল, বি এইচ মানে হচ্ছে হরাইজন্টালটা, হ্যাঁ, হরাইজন্টালটা হচ্ছে বি কস ডেল। আর ভার্টিক্যাল যেটা সেটা হচ্ছে বি সাইন ডেল। তাহলে এই ক্যালকুলেশনগুলো আমাদের লাগবে। এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে উলম্ব উপাংশ। তো আমাদের পৃথিবীর চুম্বকত্ব ব্যাখ্যা করার জন্য বা কোনো একটা চুম্বকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য শুধু আনুভূমিকটা লাগে, তবে আমাদের ম্যাথ করার জন্য দুইটাই লাগবে। তাহলে আমাদের আবারও বলতেছি, চুম্বক ক্ষেত্র যদি বি হয় তাহলে তার সাথে বিনতি কোণ যদি ডেল হয়, আনুভূমিক উপাংশ বি কস ডেল, উলম্ব উপাংশ বি সাইন ডেল। এটাকে যদি আমি বলি ইকুয়েশন নাম্বার 1, এটাকে যদি বলি ইকুয়েশন নাম্বার 2, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আমাদের 2 নাম্বারকে 1 নং দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের বি বি কাটাকাটি সাইন বাই কস সমান হচ্ছে 10। তখন আমরা বলতে পারবো tan ডেল সমান হচ্ছে বি এইচ ডিভাইডেড বি
ভার্টিক্যাল ডিভাইড বাই বি হরাইজন্টাল। তাহলে ডেল সমান আমরা বলতে পারি tan ইনভার্স বি ভার্টিক্যাল ডিভাইড বাই বি হরাইজন্টাল। আবার এখান থেকে এটাও বলা যায় যেহেতু এই দুইটা পরস্পর লম্ব, তাহলে আমরা বলতে পারি এই দুইটার লব্ধি হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে ওই যে ভেক্টরের সূত্র দিয়ে বলতে পারি বি ইকুয়ালস টু হচ্ছে কত, রুট ওভার বি হরাইজন্টাল স্কোয়ার প্লাস বি ভার্টিক্যাল স্কোয়ার। তো আমাকে এই সূত্রগুলো জানতে হবে। তাহলে এটা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে উলম্ব উপাংশ। আর যদি কখনো আনুভূমিক উলম্ব যদি জানা থাকে বিনতি কোণ এভাবে বের করতে পারবো। আর কখনো যদি আমাদের আনুভূমিক আর উলম্ব জানা থাকে সেখান থেকে টোটাল চুম্বক ক্ষেত্র এভাবে বের করতে পারবো। আর যদি কখনো টোটাল চুম্বক ক্ষেত্র এবং বিনতি জানা থাকে সেখান থেকে আনুভূমিক এভাবে বের করতে পারবো, উলম্ব এভাবে বের করতে পারবো। এগুলো দিয়ে তোমাদেরকে ম্যাথ করতে হবে এবং এই ধরনের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, আমরা জানলাম হচ্ছে আমাদের ভূচুম্বক ক্ষেত্রের তিনটা জিনিস, একটা হচ্ছে বিচ্যুতি, আরেকটা হচ্ছে বিনতি, আরেকটা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ। দেন আমাদের লাস্ট টপিক্স হচ্ছে এবার হিস্টেরেসিস। হিস্টেরেসিস কি একটু ভালো করে খেয়াল করো। হিস্টেরেসিস পড়বো আমরা এবার। হিস্টেরেসিস অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক্স হিস্টেরেসিস। এই হিস্টেরেসিস জিনিসটা কি একটু ভালো করে খেয়াল করি। এটা আমরা বলবো সাধারণত আমরা এই যে ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে এটা করি, যে আমরা যে জিনিসটা বললাম ফেরোচুম্বক পদার্থের কিন্তু চুম্বকত্ব খুব একটা নাই বললেই চলে। বাট আমরা গত ক্লাসে বলছিলাম প্যারোচুম্বক পদার্থকে যদি তুমি কোনো একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখো সে একটু চুম্বকের নিয়ে আচরণ করে। তাহলে আমরা কি করলাম, আমি কোনো একটা প্যারোচুম্বক পদার্থ নিলাম, আমি একটা চুম্বক পদার্থ নিলাম, তাকে আমি যে কোনো একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম। তাহলে আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে আমি তাকে বাহ্যিক বিনোট চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম। এই বিনোটটা হচ্ছে কি, বাহ্যিক চুম্বক ক্ষেত্র। তাহলে ভালো করে খেয়াল করো, বিনোট হচ্ছে কি, বাহ্যিক চুম্বক ক্ষেত্র। এখন এই মনে করো একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন কোনো একটা চুম্বক পদার্থকে রাখবো, প্যারাচুম্বক পদার্থকে রাখবো, সে হালকা হালকা চুম্বকত্ব লাভ করে না? অবশ্যই। তাহলে আমার সে যতটুকু চুম্বকত্ব লাভ করে তাকে আমরা বলতেছি সৃষ্ট চুম্বক ক্ষেত্র, সেটাকে বলতেছি বি সমান ওই যেটা পদার্থ নিছি ওই পদার্থের মধ্যে সৃষ্ট চুম্বক ক্ষেত্র। এবারে সেটা গ্রাফ আঁকবো। গ্রাফটা একটু ভালো করে বুঝতে হবে। গ্রাফটা যদি আঁকি কেমন হবে দেখো, এইদিকে আমি দিলাম বাহ্যিক চুম্বক ক্ষেত্র V0, এইদিকে দিলাম হচ্ছে সৃষ্ট চুম্বক ক্ষেত্র V। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার প্রাথমিক অবস্থায় এখানে কোনো চুম্বক ক্ষেত্র নাই, মানে প্যারোচুম্বক পদার্থের নিজেরই কোনো চুম্বক ক্ষেত্র নাই, আমিও কোনো বাইরে থেকে চুম্বক ক্ষেত্র দিই নাই। এবার আমি বাইরে থেকে যত চুম্বক ক্ষেত্র দিব, তুমি খেয়াল করো না, আমি বাইরে থেকে চুম্বক ক্ষেত্রের তীব্রতা যত বাড়াবো, যত বেশি চুম্বক ক্ষেত্রের ভিতর রাখবো, তার মধ্যে উৎপন্ন চুম্বক ক্ষেত্র তত বেশি হবে না? আমি চুম্বকের চারদিকে যে ক্ষেত্র আছে, ক্ষেত্র যত শক্তিশালী দিব, ক্ষেত্রের প্রাবল্য যত বাড়াবো, আমার ওই যে পদার্থটা দিলাম সে তত বেশি চুম্বকত্ব লাভ করবে। মানে জিনিসটা হচ্ছে আমি মনে করি সেই পদার্থ তুমি আমাকে যত বেশি চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখতেছো আমি তত বেশি উতলাচ্ছি। মানে তুমি যত বেশি বুঝো তো জিনিসটা, তোমরা তো অনেকভাবে ব্যাখ্যা করতে পারো জিনিসটা, তুমি যত বেশি তাকে প্রভাবিত করবা সে তত বেশি প্রভাবিত হয়ে যাবে না? জিনিসটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম, মানে তুমি যত বেশি তাকে এক্সাইটেড করতে সে তত বেশি এক্সাইটেড হচ্ছে। এই এক্সাইটেড হইতে তাহলে কি হলো, আমাদের এখান থেকে আস্তে আস্তে তুমি তাকে দিচ্ছ, সে এক্সাইটেড হচ্ছে, অর্থাৎ আমাদের চুম্বক ক্ষেত্র পাচ্ছে। এই যে তুমি তাকে এক্সাইটেশন দিচ্ছ আর সে আস্তে আস্তে এক্সাইট হইতে তার একটা সর্বোচ্চ পিক পয়েন্ট আছে। প্রত্যেকের তো আমার একটা লিমিট আছে কতটুকু এক্সাইটেড হবে, এর বেশি আর এক্সাইটেড হওয়া সম্ভব না। তো সিমিলারলি এই যে আমি কোনো একটা পদার্থ নিলাম তারও তো চুম্বক ক্ষেত্র ধারণের একটা চুম্বকত্ব ধারণের একটা ক্ষমতা আছে। দেখা গেছে দিতে এই পয়েন্টে যাওয়ার পর তুমি চুম্বক ক্ষেত্র আরও দিচ্ছ কিন্তু তার মধ্যে এটা কোনো প্রভাব নাই। মানে বুঝছো তো? তুমি এখানে দেখো যত বেশি চুম্বক ক্ষেত্র দিচ্ছ সে তত বেশি প্রাপ্ত হচ্ছে, যত দিচ্ছ তার সে তত বেশি আমাদের চুম্বকত্ব পাচ্ছে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যাইয়া একটা নির্দিষ্ট রেঞ্জের পর তুমি চুম্বক ক্ষেত্র দিলেও তার চুম্বকত্ব আর বাড়তেছে না। এর মানে কি, গ্লাসের মধ্যে তুমি পানি ডালতেছ, পানি যদি পুড়ে যায় এরপরে পানি ঢেলে লাভ আছে? লাভ নাই। তাহলে আমাদের এখানে ঠিক সেম জিনিসটা, গ্লাসের মধ্যে পানি পুড়ে গেছে, এর মানে সে যতটুকু পর্যন্ত ম্যাক্সিমাম চুম্বকত্ব ধারণ করতে পারে বা যতটুকু সে সহ্য করতে পারে ততটুকু করে ফেলছে।
এরপরে তো সম্ভব না। তাহলে আমাদের এই যে যতটুকু পারে ততটুকু করে ফেললো, এটাকে আমরা বলি সম্পৃক্ত, স্যাচুরেটেড, মানে একবারে পিক লেভেলে উঠে গেছে তার এক্সাইটেশন। তাহলে সে সবচেয়ে বেশি এক্সাইটেড এখানে, এর থেকে বেশি এক্সাইটেড হওয়া তার পক্ষে সম্ভব না। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে তার সম্পৃক্ত অবস্থা। কোন অবস্থা? এটাকে আমরা বলি তার সম্পৃক্ত অবস্থা, স্যাচুরেশন পয়েন্ট, সম্পৃক্ত। তাহলে সে এখানে আমাদের কি আছে? এখানে হচ্ছে আমাদের সে সম্পৃক্ত হয়ে গেছে। ওই কারণে এই পয়েন্টের রেসপেক্টে আমরা যে চুম্বক ক্ষেত্র পাবো এটাকে আমরা বলি বিএস, মানে স্যাচুরেটেড চুম্বক ক্ষেত্র। এর মানে সে এতটুকু দিয়ে সে কি হয়েছিল, এতটুকু দিয়ে সে সম্পৃক্ত হয়ে গেছে। এবার আমরা কি করলাম, যেহেতু দেখতেছি তাকে আর অ্যাক্সেলেরেট করা যাচ্ছে না, এবার আমি ডিসঅ্যাক্সেলেরেট করতেছি, অন্যভাবে ট্রাই করতেছি, মানে এক কথায় তার এক্সাইটমেন্ট আমি কমাচ্ছি। তাহলে আগে মনে করো একভাবে চুম্বক ক্ষেত্র দিছিলাম, এবার তার উল্টাভাবে দিচ্ছি। এর মানে কি, আগে মনে করো তার চুম্বক ক্ষেত্র যেদিকে, ওই দিকে তুমি দিলে যেরকম চুম্বক ক্ষেত্র বাড়বে, উল্টাভাবে দিলে আস্তে আস্তে কমবে না? এর মানে আগে যেভাবে চুম্বক ক্ষেত্র দিয়ে তাকে প্রভাবিত করছিল, এবার উল্টাভাবে প্রভাবিত করতেছে। এর মানে কি, আবার আগের অবস্থানে ট্রাই করতেছে। এর মানে চুম্বক ক্ষেত্র আস্তে আস্তে তুমি সরিয়ে নিচ্ছ। এখন সিম্পল হিসাব হচ্ছে কি ভাই, আমি তাকে যতটুকু ইফোর্ট দিছিলাম, ততটুকু ইফোর্ট দেওয়ার কারণে সে যতটুকু এক্সাইটেড হয়েছে, ইফোর্টগুলো সরাই নিলে সে আবার আগের জায়গায় আসার কথা না? কিন্তু কত বেয়াদবের বেয়াদব, ইতার যতটুকু দিলা ততটুকু তুমি সরাই নেওয়ার পরেও তার এক্সাইটমেন্ট আর কমে না রে ভাই। তাও তার মধ্যে দেখা যাচ্ছে কিছু এক্সাইটমেন্ট থেকে যাচ্ছে, সে এখনও কিছু এক্সাইটমেন্ট ধরে রাখছে, এখনও কিছু চুম্বক ক্ষেত্র তার মধ্যে রয়ে গেছে। এই যে তুমি যা দিলা তা সরানোর পরও দেখো, তুমি এতটুকু দেওয়ার কারণে, এই যে এই পরিমাণ দেওয়ার কারণে তার মধ্যে এই পরিমাণ চুম্বক ক্ষেত্র ডেভেলপ করছে। তাহলে এটা যখন সরাই ফেললা, এটা শূন্য হয়ে যাওয়ার কথা না? কিন্তু শূন্য হয় না, সে এখনও এক্সাইটেড, এখনও কিছু ধরে রাখছে। এটাকে আমরা বলি বিআর, রেমিনেন্স। এটাকে আমরা কি বলি? রেমিনেন্স। তাহলে রেমিনেন্সের ডেফিনেশন কি? তুমি বাহ্যিক চুম্বক ক্ষেত্র সরাই ফেলার পরেও তার মধ্যে কিছু পরিমাণ চুম্বক ক্ষেত্র জমা থেকে যায়, এই পরিমাণ সৃষ্টি হয়েছিল আর এক্সট্রা এই পরিমাণ জমা থেকে গেল, এটাকে আমরা বলতেছি কি? রেমিনেন্স। এবার আসো, এবার হচ্ছে কি ভাই, আমি কি করলাম, চিন্তা করতে মাথা তো খারাপ হয়ে গেল। আরে ভাই, তোমাকে আমি প্রভাবিত করে এক্সাইট করলাম, এখন এক্সাইটেড করার পর যখন তোমাকে আমি ডিসএক্সাইটেড করলাম, তুমি কেন এখনও এক্সাইটেড হয়ে আসো? রাগ করে বলতেছি তোমাকে আমি আনএক্সাইটেড করেই ছাড়বো। তাহলে আমি কি করলাম, এবার বিপরীত দিকে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করতেছি। এদিকে করলে যদি চুম্বক ক্ষেত্র এদিকে বাড়ে, তাহলে এদিকে করলে আস্তে আস্তে চুম্বক ক্ষেত্র কমবে, কমতে কমতে অন্যদিকে বাড়বে। তাহলে এবার এদিকে আমি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা শুরু করতেছি, আস্তে আস্তে তার চুম্বকত্ব কমতে 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 এখানে আসলো। তাহলে আমার দেখো, এই যে আমার তার চুম্বক ক্ষেত্র, খেয়াল করো, সে যতটুকু এক্সট্রা ধরে রাখছিল রেমিনেন্স, সেখান থেকে তাকে শূন্যে আনার জন্য এক্সট্রা এই পরিমাণ দেওয়া লাগছে না? এটাকে আমরা বলি তার সহনশীলতা। কি বলি? এটাকে আমরা বলি তার কি? সহনশীলতা বা কোয়েরসিভিটি। তাহলে আমরা এটাকে বলি বিসি, মানে হচ্ছে তার সহনশীলতা। এটাকে আমরা কি বলি? সহনশীলতা। এর মানে তুমি যতটুকু দিলা তার থেকে এক্সট্রা সে যতটুকু অতিরিক্ত সহ্য করতে পারে, সে অতিরিক্ত এতটুকু সহ্য করতে পারতেছে, এটা হচ্ছে তার সহনশীলতা। তো এখন তুমি চিন্তা করলা, যাক ঠান্ডা করা গেছে, মানে তাকে আবার শূন্যে আনা গেছে। তুমি চিন্তা করলা, তাহলে এতক্ষণ আমি এইদিকে প্রভাবিত করার কারণে সে যখন ওই দিকে এক্সাইটেড হয়েছে, অন্যভাবে করে দেখি না, মানে অন্যভাবে তাকে এক্সাইটেড করতেছি, অন্যভাবে করার পর উমা তুমি চুম্বক ক্ষেত্র দিচ্ছ, আবার সে আগের মতো এক্সাইটেড হচ্ছে। একটা নির্দিষ্ট অবস্থানে যাওয়ার পর আর তার এক্সাইটমেন্ট কাজ করে না এক্সট্রা, মানে তুমি দিচ্ছ বাট কাজ হচ্ছে না। কেন? সে আবার তার পিক লেভেলে চলে গেছে। এটাকে আমরা বলি তার কোন অবস্থা ভাই? এটাকে আমরা বলি তার সম্পৃক্ত অবস্থা, বিএস, স্যাচুরেটেড। এরপর তুমি চিন্তা করলা, না ঠিক আবার কাজ করি, তাকে এবার চিন্তা করতেছি, আচ্ছা ওইভাবে করার পর আগের জায়গায় যখন আনতে চাইছিলাম সে আসে নাই, একটু করে এক্সাইটেড রয়ে গেছে, এবার হয় কিনা একটু দেখি তো। আবার আনা শুরু করলাম। যখন আমি আনা শুরু করতেছি, আনতেছি, কি আজব ব্যাপার, আমি যতটুকু দিছিলাম ততটুকু ছেড়ে দিছি, এই কি করলো, এখনো কিছু পরিমাণ ধারণ করলো, এখনো সে একটু পরিমাণ এক্সাইটেড। দিস ইজ কল্ড রেমিনেন্স। না, হবে না, জিরো বানাইতেই হবে। এই জিরো বানানোর জন্য এক্সট্রা করে আবার দিলাম, এক্সট্রা করে দেওয়ার পর সে এতটুকু সহ্য করতে পারলো, এটাকে আমরা বলি তার সহনশীলতা।
এরপর আমরা যদি আবার বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে দেখা যাবে সে আমার একসময় আবার আগের জায়গায় যাবে, এভাবে আমার চলতে থাকবে। এবার দেখো আগের জায়গায় যাওয়ার পর এভাবে আসবে, এভাবে যাবে, এর মানে শূন্য থেকে যে শুরু করছিল সে আর এই জায়গায় আসে না। এখন এই যে প্রসেসটা, এটাকে আমরা বলি হিস্টেরেসিস। আর সেই যে এখন একটা লুপ উৎপন্ন করলো, এই যে এখানে যাবে, এদিক দিয়ে এখানে আসবে, আবার এখানে যাবে, এটাকে আমরা বলি, এই লুপটাকে বলি হিস্টেরেসিস লুপ। হিস্টেরেসিস লুপ। তাহলে আশা করি বুঝতে পারছি হিস্টেরেসিস লুপ কি। অনেক সময় ঠিক সেম জিনিসটা এভাবেও আঁকা হয়। আমাদের এদিকে মনে করো আই দেওয়া হয়, এদিকে এইচ দেওয়া হয়। তো আই এবং এইচ দিলেও এটা আমার সেম একটা গ্রাফ উৎপন্ন হয়। এটাকে আমরা এভাবেও প্রকাশ করি। তো আমার মেইন হচ্ছে এটা। তাহলে আমরা কি করলাম, বাহ্যিক চুম্বক ক্ষেত্র দিলাম। আবারও বলতেছি, এখানে প্রথম দিকে আমি যে পরিমাণ তাকে দিলাম, প্রভাবিত করার পর সে পিক লেভেলে চলে গেল। এই সর্বোচ্চ যতটুকু চুম্বক ক্ষেত্র ধারণ করতে পারলে সেটা হচ্ছে তার সম্পৃক্ত অবস্থা। রিভার্স যখন করলাম, সে সম্পূর্ণ আগের জায়গায় ফেরত আসলো না, এখনও কিছু পরিমাণ জমা করে রাখলো, এটাকে বলি রেমিনেন্স। এরপরে তাকে আবার বিপরীত দিকে আনার পর আমাদের যেখানে জায়গায় তাকে শূন্য করতে পারলাম, এর মানে এক্সট্রা সে যতটুকু সহ্য করতে পারলো, দিস ইজ কল্ড সহনশীলতা। আর এভাবে উল্টা দিকে যাওয়ার পর আবার সর্বোচ্চ অবস্থান স্যাচুরেশন। আবার আমি তাকে যদি ডিসিপেট করি বা তাকে আমি উল্টাভাবে প্রভাবিত করি, সে আগের জায়গায় রিটার্ন আসে না, কিছু জমা রাখে, এটা হচ্ছে রেমিনেন্স। আবার তাকে শূন্য করতে হলে এক্সট্রা যতটুকু লাগে সেটা হচ্ছে তার সহনশীলতা। এরপর তাকে আমার এই যে লুপটা বারবার চলতে থাকে, এটাকে আমরা বলি হিস্টেরেসিস লুপ। এটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? হিস্টেরেসিস লুপটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে হিস্টেরেসিস লুপ। তাহলে আমরা আশা করি আমাদের হিস্টেরেসিস লুপটা ক্লিয়ার। এখানে তিনটা জিনিস জানতে হবে, সম্পৃক্ত বা স্যাচুরেশন, রেমিনেন্স, সহনশীলতা বা কোহেসিভনেস। এই তিনটা জিনিস আমাকে জানতে হবে। এবার আসো, একটা জিনিস আসে তোমাদের এরকম যে ইস্পাত অপেক্ষা আমাদের লোহা অপেক্ষা ইস্পাত বেশি সহনশীল। তুমি যদি গ্রাফ আঁকো, মনে করো দুইটা গ্রাফ আঁকো। আমাদের এই যে হিস্টেরেসিস লুপ তুমি আঁকতেছ, এই হিস্টেরেসিস লুপ যেটা পাইলাম, এটা হচ্ছে লোহার জন্য। এটা হচ্ছে কার জন্য? লোহার জন্য। তো তুমি যদি ইস্পাতের জন্য আঁকলে তার হিস্টেরেসিস লুপটা দেখতে এরকম হবে। এটা হচ্ছে কার জন্য? এটা হচ্ছে ইস্পাতের জন্য। তাহলে একটু খেয়াল করো তো, আমি যদি লোহার ক্ষেত্রে বলি এটা হচ্ছে তার সহনশীলতা, আর আমি যদি ইস্পাতের ক্ষেত্রে বলি এটা তার সহনশীলতা, তাহলে দুইটার মধ্যে কে বেশি সহনশীল? ইস্পাত বেশি সহনশীল। তাহলে আমরা গ্রাফ দেখে বলতে পারবো লোহা অপেক্ষা ইস্পাত বেশি সহনশীল। লোহা অপেক্ষা বেশি সহনশীল। ইস্পাত লোহা অপেক্ষা বেশি সহনশীল। তো এতটুকু ছিল আমাদের পড়াশোনা। একটু ওয়েট। এই টপিকসগুলো আসলে পড়ানো খুবই বিরক্তিকর এবং আসলে এটা আপত্তিকরও বটে যে আমাদের চাইলেও হোমওয়ার্ক দিতে পারতাম, কিন্তু কত হলো হোমওয়ার্ক দিলে তোমরা এই জিনিসগুলো ব্যাকআপ দিয়ে তোমাদের অবস্থা খারাপ হয়ে যেত, মানে মুখস্থ পড়তে ইচ্ছে করতো না। তো আমি মোটামুটি মেইন যে জিনিসগুলো একটু বোঝার জিনিস সেগুলো বলে দিলাম। এবার তোমার বই থেকে আরও কয়েকটা জিনিস পড়ে নিতে হবে। আমি তোমার বই থেকে একটু বলি তোমার বইতে কী কী আছে। তুমি যখন তোমার বইতে যাবা, এই যে আমরা টর্ক যে পড়েছিলাম, টর্কের পরে এই যে আমরা গত ক্লাসে পড়েছিলাম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন। তো কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য স্পিন, চুম্বক ক্ষেত্র এগুলো পড়াইছিলাম। তো এখন পৃথিবীর চুম্বক ক্ষেত্র এটা তুমি পাবা, এগুলো একটু বই থেকে রিডিং ভালোভাবে পড়ে নিবা। চুম্বক কাকে বলে, চুম্বক পদার্থ, অচুম্বক পদার্থ, চুম্বক মেরু বলছি, চুম্বক অক্ষ বলা হয়েছে, জ্যামিতিক দৈর্ঘ্য, তারপর হচ্ছে চুম্বক দৈর্ঘ্য এগুলো বলা হয়েছে, ভৌগোলিক মধ্যতল, চুম্বক মধ্যতল বলা হয়েছে, চুম্বক দ্বিমেরু বলা হয়েছে, চুম্বক দ্বিমেরু ভ্রামক বা চুম্বক ভ্রামক বলছি, চুম্বক ক্ষেত্র বলা হয়েছে, তারপর চুম্বক তীব্রতা বা প্রাবল্য এইচ বলা হয়েছে, তারপর হচ্ছে চুম্বকায়ন মাত্রা আই বলা হয়েছে, তারপর হচ্ছে আমাদের চুম্বক আবেশ বা চুম্বক আবেশ ক্ষেত্র আমাদের বলা হয়েছে। আমাদের এখানে যে টোটাল যে চুম্বক ক্ষেত্রের ক্যালকুলেশন যেটা দেখছিলাম সেটার কথা বলতেছি। তারপর চুম্বক প্রবেশতা বলা হয়েছে, চুম্বক প্রবণতা বা চুম্বক গ্রাহিতা সেটাও বলা হয়েছে, আপেক্ষিক চুম্বক প্রবেশতা সেটাও বলা হয়েছে, রিলেশনটাও দেখানো হয়েছে। ভূচুম্বক ক্ষেত্রে তিনটা উপাদান, বিচ্যুতি, বিনতি, ভূচুম্বক ক্ষেত্রে আনুভূমিক উপাংশ, এই তিনটা পড়ানো হয়েছে। এরপর তুমি পাবা চুম্বক পদার্থের শ্রেণী বিভাগ।
চুম্বক পদার্থকে আমরা 5টা শ্রেণীতে বিভক্ত করতে পারি। এখানে রিডিংগুলো নিজে নিজে পড়ে নিতে হবে একটু। চুম্বক পদার্থকে 5টা শ্রেণীতে বিভক্ত করতে পারি। এটা হচ্ছে ডায়াচুম্বক পদার্থ, একটা প্যারাচুম্বক পদার্থ, আর একটা প্যারোচুম্বক পদার্থ, অ্যান্টি প্যারোচুম্বক পদার্থ, আর একটা হচ্ছে পেরিচুম্বক পদার্থ। এই 5টা ভাগে আমরা বিভক্ত করতে পারি। কোনটার বৈশিষ্ট্য কী, কোনটা ডেফিনেশনকে একটু পড়ে নিবা। তারপর হচ্ছে তোমার বইতে এটা তুমি ক্লাসিফিকেশন পাবা, আমাদের এই যে ডায়াচুম্বক, প্যারাচুম্বক, প্যারাচুম্বকের মধ্যে পার্থক্য, সেগুলো একটু দেখে নিবে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। এরপর হচ্ছে চুম্বক ডোমেইন। নর্মালি কোনো একটা চুম্বক পদার্থের মধ্যে কি থাকে, চুম্বক ডোমেইন মানে হচ্ছে কি, চুম্বক পদার্থ যদি তুমি নাও, এই চুম্বক পদার্থের মধ্যে এরকম অনেকগুলো অঞ্চল থাকে। তো প্রত্যেকটা অঞ্চলে আমার তার এই যে তার যে রেখাগুলা, এই রেখাগুলো আমার এলোমেলো থাকে। কোনো একটা চুম্বক পদার্থের মধ্যে এগুলো কী থাকে, এলোমেলো থাকে। তো দেখা যায় এই যে চুম্বক ক্ষেত্র তার মধ্যে চুম্বক ক্ষেত্র আছে, কিন্তু এগুলো এলোমেলো থাকার কারণে লব্ধি চুম্বক ক্ষেত্র শূন্য হয়ে যায়। তুমি যখন বাহ্যিক একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে তাকে রাখবা, তখন দেখা যায় এই রেখাগুলো সবগুলো কি হয়ে যায়, এই রেখাগুলো সবগুলো মনে করো, এই রেখাগুলো আমাদের সবগুলা একই সিরিয়ালে চলে আসে। যখন সবাই একই দিকে থাকে তখন এর মধ্যে একটা শক্তিশালী কি সৃষ্টি হয়, একটা চুম্বক সৃষ্টি হয়। এটাকে আমরা চুম্বক ডোমেইন। এর মানে একটা চুম্বককে আমরা অনেকগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতে পারি। প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের নিজস্ব কী আছে, চুম্বক ক্ষেত্র আছে। কিন্তু এরা আমার বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে এরা খুব বেশি ইফেক্টিভ না। আমরা যদি বলি কোন একটা চুম্বক পদার্থ, তাকে আমি ক্ষেত্রের মধ্যে আনলে সে কেন চুম্বকত্ব লাভ করে, এই লাভ করার কারণ একটা, তুমি চুম্বক ক্ষেত্রের মধ্যে আনতেছো মানে কি, তার ভিতরে যে ডোমেইনের সজ্জা, এগুলোকে বলি ডোমেইন সজ্জা। এগুলো কি বলি, চুম্বক ডোমেইন। এই ডোমেইন সজ্জা এই ডোমেইন সজ্জাগুলো আমার কি থাকে, এলোমেলো থাকে। চুম্বক ক্ষেত্র যখন তার উপর দিবা, তখন সে অটোমেটিক এগুলো বিন্যস্ত হয়ে যায়। যখন সবাই একই দিকে কাজ করে, তখন তার মধ্যে চুম্বকত্বটা আমাদের চুম্বকত্বটা দেখা যায়। এটাকে আমরা বলি চুম্বক ডোমেইন। এই ডোমেইন সম্পর্কে একটু মাথায় রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের বিচুম্বকায়ন নামে একটা টপিকস আছে। বিচুম্বকায়ন একটু আমি বলি। আমাদের বিচুম্বকায়ন মানে তুমি কোনো একটা চুম্বককে বিচুম্বকায়ন মানে তার চুম্বকত্ব বিনষ্ট করে দিতে চাচ্ছ, সেটাকে আমরা বলি বিচুম্বকায়ন। এই বিচুম্বকায়ন কি আমি একটু বলি। বিচুম্বকায়ন কি, আমার কোনো একটা চুম্বক পদার্থ আছে, আমি কি করলাম, ওই চুম্বক পদার্থের চুম্বকত্ব বিনষ্ট করে দিতে যাচ্ছি। কি করে দিতে যাচ্ছি, বিনষ্ট করে দিতে যাচ্ছি। এটার জন্য দুইটা ওয়ে আছে। কয়টা ওয়ে, দুইটা ওয়ে। একটা হচ্ছে তাকে উত্তপ্ত করা, একটা হচ্ছে কি করা, উত্তপ্ত করা। উত্তপ্ত করে 20 বিন্দু অতিক্রম করলে 20 বিন্দু পর্যন্ত আমাদের অতিক্রম করলে, তখন সে আমাদের তার চুম্বকত্ব বিলুপ্ত হয়ে যায়। তাহলে আমরা বলছিলাম যে কোন একটা চুম্বক পদার্থ, তাকে যদি তুমি উত্তপ্ত করো, তার মধ্যে আসলে চুম্বকত্বটা কি হয়, আস্তে আস্তে হ্রাস পায়। এই হ্রাস পাইতে আমাদের যে পয়েন্টে গেলে, যতটুকু পর্যন্ত তাপমাত্রা বাড়াইলে সে আর চুম্বকত্ব ধরে রাখতে পারে না, তাকে বলি 20 বিন্দু। কি বলি, 20 বিন্দু। এবং ওই তাপমাত্রাটাকে আমরা বলি 20 তাপমাত্রা। কি তাপমাত্রা, 20 তাপমাত্রা। ফর এক্সাম্পল, এটা এমসিকিউর জন্য মুখস্থ রাখতে হবে। লোহার 20 তাপমাত্রা 760 ডিগ্রি সেলসিয়াস। আর 273 যোগ করলে কত হয়, যা হয় করবা। তাহলে আমাদের লোহার 20 তাপমাত্রা হচ্ছে কত, 760 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে লোহার 20 তাপমাত্রা। একটু তোমরা বই থেকে দেখে নিবা। আর আমাদের এখানে মনে হয় কেলভিনে নিলে মনে হয় 1043 কেলভিন না কত হয়, যেটা হয় একটু প্রপার ডেটাটা দেখে নিবা বই থেকে। আর একটা হচ্ছে কি, হিস্টেরিসিস লুপ। তুমি যদি কোনো একটা চুম্বককে তুমি হিস্টেরিসিস লুপের কাজটা বারবার করো, কি বললাম, হিস্টেরিসিস লুপে মানে আমরা বললাম বারবার হিস্টেরিসিস। যেমন আমরা যখন ফার্স্ট ইয়ার আমরা স্প্রিং পড়ছিলাম, একটি স্প্রিংয়ের মধ্যে যখন তুমি বারবার স্প্রিংকে সংকুচিত প্রসারিত করতে থাকো, আমরা বলছিলাম সে একসময় ক্লান্তিতে ভুগে, তাকে আমরা বলি স্থিতিস্থাপক ক্লান্তি। তখন দেখা যায় স্থিতিস্থাপক সীমা আমাদের কমে যায়। সে আগে যতটুকু পর্যন্ত সহ্য করতে পারবে, এখন ততটুকু সহ্য করতে পারে না। দিস ইজ কল্ড স্থিতিস্থাপক ক্লান্তি। একইভাবে তুমি যদি কোনো একটা চুম্বককে মনে করো, তার হিস্টেরিসিস লুপটা হচ্ছে দেখতে এরকম, এটা হচ্ছে এরকম। কিন্তু আসলে প্রকৃতপক্ষে তুমি যদি কোনো একটা চুম্বককে আমাদের হিস্টেরিসিস লুপে করো, এটা এক্স্যাক্টলি আগের পয়েন্টে যায় না। এখন এই কাজটা যদি বারবার করতে থাকো, বারবার চুম্বকায়ন বিচুম্বকায়ন করতে করতে হিস্টেরিসিস লুপ আস্তে আস্তে ছোটো হয়ে আসে। এরপরে এবার দেখাবে লুপটা দেখতে এরকম হয়ে যাচ্ছে, এরপরে এবার লুপটা আমার এরকম হয়ে যাচ্ছে। মানে কি, দেখো আগে যতটুকু সহ্য করতে পারতো, আস্তে আস্তে সহনশীলতা কমতেছে না। হ্যাঁ,
আস্তে আস্তে সহনশীলতা কমতে 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 মানে এর মানে কি চুম্বকের বৈশিষ্ট্য আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। এই বারবার এই কাজটা করতে 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 একসময় দেখা যায় কি সে আমাদের চুম্বকত্ব বিলুপ্ত হয়ে যায়। তাহলে আমাদের এই দুইটা ভাবে বিচুম্বকায়ন করা যায়। তাহলে বিচুম্বকায়ন করার ওয়ে কয়টা? দুইটা। একটা হচ্ছে 20 তাপমাত্রা পর্যন্ত তাকে উত্তপ্ত করতে হবে, আর একটা হচ্ছে বারবার হিস্টেরিসিস লুপের মধ্যে গমন করাইতে হবে। বারবার তুমি ক্ষেত্র দিচ্ছ নিচ্ছ দিচ্ছ নিচ্ছ, অটোমেটিক সে ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত হয়ে একসময় চুম্বকত্বই রাখবো না, বিরক্ত হয়ে সে শূন্য হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে তার চুম্বকত্ব বিলুপ্ত করার এটা আমাদের প্রসেস। তারপরে হিস্টেরিসিস লেখচিত্র আমরা পড়াইছি, এটা হচ্ছে হিস্টেরিসিস লেখচিত্র। আর আইএস লেখচিত্র মানে আমরা এখানে যে বি এবং বি নট দিছি, এখানে আই এবং এইচ দিয়েও করা যায়। তারপর হচ্ছে কোমল কঠিন পদার্থ মানে কোনটা সহনশীলতা বেশি কম সেটা পড়াইছি, বিচুম্বকায়ন পড়াইলাম। এরপরে দুইটা জিনিস পড়তে হবে, স্থায়ী চুম্বক অস্থায়ী চুম্বক। তোমাদের বই থেকে রিডিং করে নিবা, স্থায়ী চুম্বক কাকে বলে, অস্থায়ী চুম্বক কাকে বলে। তারপর হচ্ছে তোমাদের এই যে কিছু আছে কৃত্রিম চুম্বক টুম্বক এগুলো আছে, এগুলো একটু দেখে নিবা। তো আমরা বলতে পারি ওভারঅল আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা সব পড়াই ফেলছি। যে এই জিনিসগুলো আসলে অন্যান্য ক্ষেত্রে অনেক সময় আমি নিজেও পড়াই না এগুলো, তো এখন চিন্তা করলাম যে যেহেতু টাইম আছে আমরা পড়ালে তোমাদের প্রত্যেকটা সুবিধা হবে। তো এটা হচ্ছে আমার চুম্বক 4 নম্বর চ্যাপ্টার। আমরা বলতে পারি অন্যতম ভয়ঙ্কর একটা অধ্যায়, অনেকের কাছে অন্যতম ভয়ঙ্কর, কারণ তোমরা নিজেরাই দেখছো এটা পড়ানোর সময় আমি কত বেশি সেন্সিটিভলি পড়াইছি। যে আসলে এখানে টপিকসগুলো অনেকের কাছে একটু আনকমন টাইপসের, মানে সবাই জিনিসটা বুঝে পড়ে না। অনেকে যারা পড়ে তারা নিজেরাও বুঝে না, তখন কি বলে মুখস্থ করে ফেলো মুখস্থ করে ফেলো না, কিন্তু তুমি নিজে দেখতেছো এখানে বুঝার কত কিছু আছে। ইনার আউটার কাহিনী তুমি বাইরে যারা পড়তেছে তাদের নোট খাতাটা একটু নিয়ে দেখিও চুম্বকের কী অবস্থা, দেখবে যে কয়েকটা ডেফিনেশন দেখায়, ফর্মুলা দেখায়, চ্যাপ্টার শেষ করে দিছে। বাট সৃজনশীল করতে গেলে মারা খাবে জায়গা মতো। তো ওই কারণে আমি তোমাদেরকে বলবো, আশা করি আমার স্টুডেন্ট যারা ক্লাসগুলো রেগুলারলি করছে তাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর আমরা আগামী ক্লাস থেকে শুরু করতেছি হচ্ছে আমাদের 5 নম্বর অধ্যায়, আমাদের তাড়িৎচুম্বকীয় আবেশ আমরা ইনশাল্লাহ শুরু করতেছি। আর নেক্সট ক্লাস থেকে আমরা সেই ক্লাসটা শুরু করব। আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওইখানকার মধ্যে কিন্তু ওই যে আমার চুম্বক ফ্লাক্স টাক্স এগুলো ছিল, এগুলো কিন্তু আমরা এই অধ্যায়ে পড়ে ফেলছি। তো যেহেতু এই অধ্যায়ে আমরা প্রথম দিকেই চুম্বক ফ্লাক্সটা পড়ে ফেলছিলাম, ওই অধ্যায়ে গেলে ওই টপিকটার পড়ার প্রয়োজন নাই, তোমরা আগে থেকে পড়ে রাখবো, অলরেডি তোমরা আগেই পড়ছো। তো আমরা সেখানে যেভাবে স্টার্ট করার করবো। এরপরে ওই অধ্যায়টা যথেষ্ট ছোটো, মনে হয় না 3 ক্লাসের বেশি লাগবে, 3 ক্লাসের মধ্যে আশা করা হচ্ছে শেষ হয়ে যাবে। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের ওই অধ্যায় নিয়ে, 5ম অধ্যায় নিয়ে। তারপর আমরা হয়তো আরও সামনের দিকে প্রসিড করবো। তবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে 3টা ক্লাস, আমার মতে 3টা ক্লাসে আমরা ওই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারবো। কারণ খুব বড় কোনো চ্যাপ্টার না, ছোটো একটা চ্যাপ্টার। সৃজনশীলের জন্য একটু আনুপাতিকের কম ইম্পর্টেন্ট, বাট একেবারে আনইম্পর্টেন্ট বলা যায় না, এবং প্রশ্ন আসে মোটামুটি, তবে বুঝে শুনে পড়তে হয়। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।